রাত 2:47 শহরের সবচেয়ে বড় ব্যস্ত হসপিটাল ল্যামডন মাল্টি স্পেশালিটি। ভেতরের নিস্তব্ধতা, শুধুমাত্র ওটি থেকে আলো বেরোচ্ছে। অপারেশন চলছে। একজন রোগী, বড্ড গুরুত্বপূর্ণ। সরকারি এক শীর্ষ আমলা, মাথায় গুলির চিহ্ন, কিন্তু খবরের কাগজে শুধু লেখা দুর্ঘটনায় আহত নেতা হাসপাতালে। অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে একজন, চোখে সুনির্দিষ্ট স্থিরতা, মুখে প্রশান্তি, যেমনটা শুধু সফল ডাক্তারদের মধ্যে দেখা যায়। তার নাম ডক্টর কাব্য রহমান। বয়স 30-এর কাছাকাছি। নিখুঁত সুগঠিত শরীর, কাঁচা দাড়ি আর চোখে এক অদ্ভুত শূন্যতা। সার্জারি কমপ্লিট। কাব্য হালকা ঘাম মুছে বেরিয়ে আসে। কেউ বুঝতে পারবে না এই মানুষটা 1 ঘন্টা আগে অমলাকে নিজেই গুলি করেছিল। কিন্তু কেন গুলি করেছে সে? সাইকোলজি রিসার্চ সেন্টার, ইউনিভার্সিটি অব ঢাকা। তীব্র আলো মুখে গম্ভীর করে বসে আছে একটি মেয়ে, শ্রেয়া হাসান। চুল টাইট করে বাঁধা, কালো রিপ চশমার পেছনে চোখ দুটো ধাঁধালো। সে ক্লাস নেওয়ার পর এক কোণে বসে পুরনো কেস স্টাডি করছিল। রিপোর্ট: গত 6 মাসে শহরে 7 জন দুর্ঘটনায় নিহত, প্রত্যেকেই মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসা নিচ্ছিলেন ল্যামডন ক্লিনিকে। অথচ রিপোর্টে কিছুই নেই। যা কিছু আজ করতে পারছে, কিন্তু প্রমাণ নেই। তার রিসার্চ টপিক মনোজগতের অন্ধকার ও আইন ভিত্তিক খুনের মানসিকতা। সে চায় একটা রিয়েল কেস, এবং সে জানে কিছু একটা ভুল হচ্ছে শহরে। সে হাসপাতাল নিয়ে আরও ঘাটাঘাটি করতে ব্যস্ত হয়ে যায়। এক সাউন্ড প্রুফ ঘরে বসে আছে কাব্য। তার সামনে ল্যাপটপ, একটি ডার্ক স্ক্রিন, সেখানে একটি লেখা Z07, দীপ আহমেদ। রিপোর্ট সন্দেহজনক। কাব্য শান্তভাবে একটি ঘরে ঢোকে। সামনে দীপ হাত পা বাঁধা অবস্থায় বসে। দীপ হলো একজন রিপোর্টার, বড় বড় মানুষের সাথে ওর ওঠা বসা। মধ্যরাতে একটি গোপন করে বসে আছে হাত পা বাঁধা অবস্থায়। কাব্য বলে, শালা, তুই অনেক জানিস। বেশি জানলে মানুষ মরে যায়। দীপ, জানিস তো? তুই কে? ডাক্তার না শয়তান? ডাক্তারের আড়ালে এক শয়তান যেন তুই। দীপের গলা কেঁপে ওঠে। কাব্য হাসে, ঠান্ডা নির্লিপ্ত হেসে বলে, শয়তান ভালো বলেছিস। তবে আমি বিচারক। যাদেরকে আদালত রায় দেয় না তাদের আমি চিরতরে থামিয়ে দেই। দেখ, আমাকে মারিস না। মরবি তো তুই নিজেই। কাব্য একটা ইঞ্জেকশন পুশ করে। দীপ নিজেকে কন্ট্রোল করতে পারে না। সামনে থাকা ছুরি দিয়ে নিজের গলায় চালান করে দেয়। অন্ধকারে এই মুহূর্তে মধ্যে সব নিস্তব্ধ হয়ে যায়। শ্রেয়া জানতে পারে একের পর এক রোগী মৃত, এবং প্রায় সবাই কাব্যর ক্লিনিকেরই পেশেন্ট ছিল। কিন্তু কাব্য একজন বুদ্ধিমান, সম্মানিত মানবিক ডাক্তার। তাকে নিয়ে সন্দেহ মানে নিজের ক্যারিয়ার ধ্বংস। শ্রেয়া হলো ইনভেস্টিগেশন অফিসার, সন্দেহ করা তার কাজ। তবু কাব্যকে নিয়ে সন্দেহটা তার রিস্কি। তবুও শ্রেয়া কাব্যর কাছে আসে। কাব্যর সামনে এসে বলে, ইনভেস্টিগেট অফিসার শ্রেয়া হাসান, কিছু তথ্যের জন্য এখানে আসা। আপনার ক্লিনিকে এত রোগী আসে, অনেকেই মারা যাচ্ছে, এইসব স্বাভাবিক তো? কাব্য একবার তাকায় শ্রেয়ার দিকে গভীরভাবে, যেন চোখ দিয়েই মনের ভেতর ঢুকে পড়ে। কাব্য তার হেয়ালি ভরা কণ্ঠে বলল, মৃত্যু কখনোই স্বাভাবিক নয়, কখনোই না। তবে কিছু মৃত্যু প্রয়োজনীয়, হয়তো তারা প্রয়োজনেই মরছে। কাব্যর কথা শুনে শ্রেয়ার শরীর কেঁপে ওঠে। সেই মুহূর্তে সে ঠিক বোঝে না ভয় পেল নাকি অন্য কিছু। দেখুন, আপনি যা বলছেন তা বুঝতে পারছি না। আমার কাজ আছে, পরে দেখা হবে মিস শ্রেয়া। কাব্য চলে যায় সেইখান থেকে। শ্রেয়া চাকিয়ে থাকে। শ্রেয়া চলে আসে সেইখান থেকে। শহরে সিরিয়াল কিলিং হচ্ছে। শ্রেয়া তার গবেষণার ফাইল খোলে। সেখানে একটি ছবি, এক ছোট মেয়ে তার ভাইকে জড়িয়ে ধরেছে। ছবির নিচে নাম কাব্য রহমান, বয়স 10। শ্রেয়ার ঠোঁট ফেটে শব্দ ফোটে, তোমার শৈশবে কি লুকিয়ে আছে সেই শয়তানের জন্ম? 3 দিন পর একটি হিমুল সন্ধ্যা। ঢাকায় এক অভিজাত ক্লাবে একটি রিসার্চ সেমিনার চলছে। মাইন্ড অ্যান্ড মর্নালিটি, ইজ এভরি কিলার বর্ন অর ম্যাড? এই আলোচনার বক্তৃতা দিচ্ছে শ্রেয়া হাসান। তার বক্তব্য এক ভয়ানক প্রশ্ন তুলে দেয় সে। যদি কোনো মানুষ বিচারহীন অন্যায় দেখে এবং বিচার প্রতিষ্ঠা করার একমাত্র উপায় হয় খুন, তবে কি খুন তখন অপরাধ থাকে? শ্রোতাদের ভিড়ে একজোড়া চোখ স্থির হয়ে তাকিয়েছিল তার দিকে। সে হলো ডক্টর কাব্য রহমান। সে শ্রেয়ার কথা শুনে নিঃশব্দে হাসে। শ্রেয়া জানে না তার প্রতিটি কথা, প্রতিটি লাইন কেউ একজন মনোযোগ দিয়ে শোনে, বিশ্লেষণ করে এবং সেটিকে নিজের খেলার অংশ বানিয়ে ফেলে। বক্তৃতা শেষ হয়, সবাই চলে যায় সেখান থেকে। রাত 11টা। শ্রেয়া তার অফিসে একা, কফির কাপ ছোটে সামান্য উঁচু করে দাঁড়িয়ে থাকা কিছু রিপোর্ট। সেগুলোর মাঝে হঠাৎ চোখ পড়ে এক অদ্ভুত ব্যাপার। সব দুর্ঘটনায় মৃত রোগীর সেশন ভিডিও মুছে গেছে, শুধুমাত্র একটি বাদে।
আর সেই ভিডিওটা শেয়ার করেছে, তার কাছেই আছে। সে সেই ভিডিওটা চালায়। ভিডিওতে এক রোগী চিৎকার করে বলছে সুমন হলো বর্তমান দলের ছাত্র নেতা। তবে ভিডিও এই ফ্রেমে হঠাৎ এক ছায়ামূর্তি ঘুরে যায় খুব ক্ষণিকের জন্য। শ্রেয়া সেই ছায়া দ্রুত স্ক্রিনশট নেয়, জুম করে। সেভ দেখে তার এক মুহূর্ত মনে হয় এই চেহারা কোথায় যেন দেখেছে। এ যেন কাব্য। সে মাথা নাড়ে, নিজেকে প্রবোধ দেয় না না, এটা সম্ভব নয়। কিন্তু মনের গহিনী কাব্যের ঠান্ডা নির্লিপ্ত হাসিটা যেন থমকে দেয় ওকে। শ্রেয়া এবার নিজের মতো করে অনুসন্ধান শুরু করে। প্রথম লক্ষ্য একজন মৃত রোগীর পরিবার। সুমন, বয়স 51, আত্মহত্যা করেছিলেন। তার ভিডিও শ্রেয়া গতদিন রাতে দেখেছে। মানসিক চিকিৎসা নিচ্ছিলেন কাব্যর ক্লিনিকে। সুমনের স্ত্রী শ্রেয়াকে জানায় সুমনের মৃত্যুর আগে সপ্তাহগুলো কেমন যেন বদলে গিয়েছিল। নিজের মাথার ভেতরে কারো কণ্ঠস্বর শুনত, আর ডাক্তার কাব্য তাকে বলতেন নিজেকে ক্ষমা করলে মুক্তি মিলবে। মানে কাব্যকে তবে ফোর্স করতো তার পেশেন্টকে মারতে? শ্রেয়া চমকে ওঠে। তবে একটা জিনিস সে জানতে পারে, কাব্যর ক্লিনিকে যারা আসে তারা হুট করে নিজে থেকে নিজেকে মেরে ফেলে কেন? তবে কি কাব্য তাদেরকে বাধ্য করে? অন্যদিকে রাতে কাব্য তার গোপন ঘরে বসে এক মিশন প্রস্তুত করছে। তার সামনে বড় পর্দায় ফাইল লেখা, টার্গেট ইন্সপেক্টর নিহাত খান, অভিযুক্ত বিচার হয়নি, নারী পাচার সিন্ডিকেট 2007। নিহাত খান পররাষ্ট্রমন্ত্রী। কাব্য ফাইল বন্ধ করে। শুরু হোক শুদ্ধিকরণ। এবার তোমার পালা মন্ত্রী সাহেব। কাব্য হাসে। পেছনে নিহাত খান চেহারে হাত পা বাঁধা অবস্থায় বসা, মুখ থেকে রক্ত পড়ছে তার। বড় মনিটরে রানী পাচারের দৃশ্য দেখানো হচ্ছিল। আমাকে ছেড়ে দাও, আমাকে কেন মারছো? চুপ, আমি সাইকো কিলার। কাব্য হাসতে থাকে। নিহাত খান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, চোখে বিস্ময়। তুমি কে আমাকে মারার? আমি কোনো কোর্ট না, আমি প্রয়োজন। নিদার সাহেব মারা যায়। পরের দিন তার লাশ পাওয়া যায় ভাগাড়ে। কেসটা এসে জমা হয় শ্রেয়ার চিমের কাছে। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসে ওর কাছে। শ্রেয়া রিসিভ করে। কাব্য কল দিয়েছে তাকে। শ্রেয়া কিছু বলার আগে কাব্য তার কফি খাওয়ার দাওয়াত দেয় ক্যাফেতে। শ্রেয়া দ্বিধায় পড়ে, কিন্তু রাজি হয়। শ্রেয়া অফিস থেকে বের হয়ে সোজা চলে যায় সেখানে। কাব্য তো আগে থেকেই ছিল। শ্রেয়া এসে বসে সেখানে। কথোপকথনে শ্রেয়া জিজ্ঞেস করে, আপনি কখনো কাউকে হারিয়েছেন যাকে আপনি বাঁচাতে চেয়েছিলেন? কাব্য থেমে যায় কিছুক্ষণ। তার চোখে নেমে আসে অন্ধকার। হ্যাঁ, আমি একবার একজনকে হারিয়েছিলাম। তার নাম ছিল তিতলি, আমার ছোট বোন। সে বোথায়? সে এখন আর গল্পের অংশ না, সে আমার যুদ্ধ। আবার কাব্যর দিকে তাকায়। তার মনে হতে থাকে এই মানুষটা কিছু একটা লুকিয়ে রাখে। একটা অদ্ভুত রকম ছায়া তার ভিতরে। সেই দিনের ভিডিওতে কাব্য ছায়াও স্পষ্ট। ছায়া তার অ্যাপার্টমেন্টে ফিরে এসে আবার সেই স্ক্রিনশট দেখে, তুলনা করে কাব্যর পুরনো ছবি দিয়ে। আর এইবার সে নিশ্চিত হয় ছবিতে থাকা সেই ছায়া কাব্য রহমান। কিন্তু সে চুপ থাকে, কিছু বলে না। তার মনে হয় সে কাব্যকে চিনতে পারছে না। সে কি শুধু একজন ডাক্তার, নাকি একজন অদৃশ্য শিকারী? সে নিশ্চিত হয়েছে স্ক্রিনশটে দেখা ছায়ামূর্তি কাব্যর, কিন্তু প্রমাণ নেই। আর কাব্য যেন ক্রমশ নিজেকে একটা আলাদা জগৎ বানিয়ে নিচ্ছে। সেখানে সে বিচার, জুরি আর এক্সকিউশন। শ্রেয়া জানে সে যা নিয়ে কাজ করছে তা শুধু রিচার্জ না, বরং তার জীবন নিয়ে ধীরে ধীরে ভয়ানক চক্র গড়ে উঠছে। সে নিঃশব্দে কাব্যকে অনুসরণ করতে শুরু করে। চোখ পড়ে কিছু অদ্ভুত তথ্য। কাব্য প্রতিদিন ভোর 5টায় কোথাও যায়। তার গাড়ির লোকেশন ট্র্যাক করলে দেখা যায় শহরের উপকণ্ঠে এক পুরনো পরিত্যক্ত মানসিক হসপিটালের কাছাকাছি যায় বারবার। অথচ অফিসিয়ালি সে দাবি করে সে তখন মর্নিং মেডিটেশনে থাকে। শ্রেয়া সন্দেহ করে কাব্য যে চিকিৎসক সেটা সত্য, কিন্তু সে শুধু চিকিৎসকই কি? শ্রেয়ার পেছনে কিছুদিন ধরে অচেনা লোক ঘুরঘুর করছে। কারণ কাব্যের কেস ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পারে রাঘব বুয়াদলের নাম, যারা কোনো না কোনোভাবে ক্রাইমের সাথে জড়িত। বড় বড় নেতারা গোপনে ক্রাইম করে, তবে এদের অনেকেই সিরিয়াল কিলিং এবং নিহত হয়েছে। কাব্যর সামনে শ্রেয়া বসা। আপনার কাজে আগ্রহ জন্মেছে আমার। মনের ভেতরকার দানবকে আপনি বোঝেন শ্রেয়া। আপনি কি কখনো অনুভব করেছেন একমাত্র ভয়টাই আমাদের বাঁচিয়ে রাখে? শ্রেয়া থেমে যায়। সে বোঝে কাব্য তার খেলা শুরু করেছে, অথবা সে বুঝতে চায় শ্রেয়া কত দূর যেতে পারে। কাব্য আবার বলে, একদিন আমি আপনাকে আমার একটি কনফেশন দিতে চাই, কিন্তু এখন না। আপনি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকেন। মানে? এক মুহূর্ত নীরবতা, তারপর হেসে ওঠে কাব্য। বলে, তুমি ভয় পাচ্ছ শ্রেয়া? শ্রেয়া চমকে ওঠে। কাব্য প্রথমবার তুমি বলল, আর সেই
এক টুকু বদলেই যেন ঘরের বাতাস ভারী হয়ে গেল। কাব্য হাসতে হাসতে চলে যায়। শ্রেয়া থেকে যায় সেখানে। এক পুরনো রোগীর মধ্যে আরও একজন পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সে হলো নিদার খান। নিদার ছিল মানসিকভাবে ভেঙে পড়া একজন পররাষ্ট্রমন্ত্রী। তিনি মারা যান হার্ট অ্যাটাকে। তার শরীরে ছুরির আঘাত থাকলেও ছুরির আঘাত তিনি মারেননি। রিপোর্ট যেন বদলে যায়। পুলিশ রিপোর্টে সেই অংশটা ছিল না। শ্রেয়া রিপোর্ট তুলনা করে দেখতে পায় 7 জন রোগীর মধ্যে 5 জন মৃত্যুর আগের রাতে মানসিকভাবে হালকা হয়ে যাওয়া অনুভূতি ছিল। প্রত্যেকেই কাব্যর প্রেসক্রিপশন অনুযায়ী নতুন এক ধরনের মেডিটেশন স্টেশন করছিল, যার কোনো প্রমাণ নেই। শ্রেয়া ভাবে কাব্য তাদের মানসিক দুর্বলতাকে অস্ত্রকে বানিয়ে নিজেই কি শেষ করে দিচ্ছে, কিন্তু তারও কিছু নিশ্চিত না। এক গোপন ঘরে কাব্য বসে। সামনে কম্পিউটার স্ক্রিনে এক নাম দেখা যাচ্ছে, কাশিম মীর, এক প্রাক্তন রাজনৈতিক নেতা যার বিরুদ্ধে 2005 সালের গণধর্ষণের মামলা ছিল। পর সব অপ্রমাণিত হয়ে যায়। কাব্য স্ক্রিনে তাকিয়ে বলে, সবাই ভেবে নেয় আমি খুন করি, আসলে আমি নিরাময় করি, সমাজকে পরিষ্কার করি। তারপর কম্পিউটার থেকে মুছে ফেলে সব রেকর্ড। একটা চাবি বের করে তার গলায় ঝুলতে থাকা ছোট ঘড়িতে রাখে। এই ঘড়িটা সে সবসময় পড়ে থাকে, যেটা শ্রেয়া একবার লক্ষ্য করেছিল। এক সন্ধ্যায় হঠাৎ শ্রেয়া ফোন করে কাব্যকে। একটা কথা বলতে চাই আপনাকে। বলো না, বরং তুমি আসো কাল সন্ধ্যায় আমার চেম্বারে, 1 কাপ কফির সঙ্গে একরকম সাচ্চা কথা বলবো। শ্রেয়া রাজি হয়, কিন্তু নিজের মনে ভাবে, আমি কি সত্যি ওর কাছাকাছি যাচ্ছি, নাকি ওই আমায় কাছে টেনে নিচ্ছে? তবে আমার অনেক সত্য জানতে হবে। তারা দুইজন ধীরে ধীরে এক অদ্ভুত দৃষ্টির খেলায় জড়াচ্ছে, যেখানে চোখের দিকে তাকিয়ে শুধু আবেগ নয়, বোঝা যাচ্ছে কে কাকে কেটে ফেলার আগে কতটুকু বিশ্বাস দিচ্ছে। শ্রেয়া ঢোকে, আলো কম, চারিদিকেই বই, থেরাপির যন্ত্রপাতি, আর দেয়ালেই জর্জ অরওয়েল আর কার্ল সুস্টাভ ইয়ং এর কোর চলছে। কাব্য হালকা হাসি দিয়ে বলে, তুমি এসেছো, ভেবেছিলাম হয়তো আসবে না। আপনাকে বোঝার আগ্রহটা ভয়কে ছাপিয়ে গেছে। দুইজন বসে, কফির কাপ হাতে, মধ্যকার কয়েক মুহূর্ত নীরবতা। কাব্য বলে, মানুষ তার অতীত লুকাতে চায়, কিন্তু কেউ যদি অতীতকে অস্ত্র বানায়। সেটা উত্তর দেয় না। কাব্য নিজের গল্প বলতে থাকে। কাব্য তখন মেডিকেলের 3য় বর্ষে। তার একটা বোন ছিল তিতলি রহমান, বয়স 14, খুব মেধাবী কিন্তু অন্তর্মুখী। এক রাতে তিতলি বাড়ি ফেরেনি। পরদিন তার মৃতদেহ মেলে রেল লাইনের পাশে, গায়ে যৌন নির্যাতনের চিহ্ন। অভিযুক্ত ছিল 3 জন, সবাই প্রভাবশালী পরিবারের। মামলা থামাচাপা পড়ে যায়। কাব্য পাগল প্রায়। তিতলির ডায়েরি খুঁজে পায়, সেখানে লেখা ছিল, ভাইয়া, আমি ভয় পাই। ওরা বলে কাউকে বললে খুন করে ফেলবে। আমি কিচ্ছু করতে পারি না, ক্ষমা করো। সেদিন কাব্য ভেঙে পড়ে। আর ঠিক সেখানেই জন্ম নেয় ডক্টর কাব্য নয়, ফিনিক্স, এক গোপন ন্যায় বিচারের ছায়া। তারপর থেকে কাব্য জড়িয়ে পড়ে সিরিয়াল কিলিংয়ের দিকে। এখনও সেই 3 জনকে খুঁজে বেড়ায় কাব্য, যারা ওর বোনকে ধর্ষণ করে মেরে ফেলে। আর কি হয়েছিল সেই রহস্য এখনও কাব্যের কাছে অজানা। কাব্য হঠাৎ থেমে যায়। শ্রেয়া বলে না কিছুই, শুধু তাকিয়ে থাকে। কাব্য বলে, তুমি তো জানতে চাইলে আমি কাউকে হারিয়েছি কিনা। তিতলি তোমার গল্পের কেন্দ্র না, তিতলি হচ্ছে তোমার অস্তিত্বের ক্যানভাস। কাব্য তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর প্রথমবারের মতো একটা আবেগপূর্ণ বাক্যে বলে, তুমি বুঝেছো শ্রেয়া, এই প্রথম কেউ বুঝলো। দুইজনে গল্প করতে থাকে। তারপর রাত 3টা। কাব্যর ক্লিনিকে একজন প্রবেশ করেছে। কাব্যর অফিস রুমে এসে কাব্যর পিসিতে অ্যাক্সেস করে, ওপেন ফাইল নিয়ে বের হতে যায়। এমন সময় ঠিক করে শব্দ হয়। সেন্সের লাল আলোতে একটি রাবার বুলেট এসে লাগে লোকটার পায়ে। সে সময় কাব্য এসে হাজির। রুমের লাইট জ্বালায়। একটা ছেলেকে দেখে পড়ে আছে মেঝেতে। কাব্য ক্লিনিকে যে ঢুকেছে, সেই ঢুকেছিল নতুন তথ্য নিতে নয়, বরং কাব্যকে পরীক্ষা করার জন্য। এই লোকটা একটা গুপ্ত গ্যাংয়ের সদস্য। গ্যাংয়ের নাম ডেল্টা শাদো। তারা মনে করে কাব্য তাদের পুরনো একজন সদস্যকে মেরে ফেলেছে, যাকে কাব্যের বোনের ঘটনায় জড়িত বলেই সন্দেহ। ডেল্টা চায় না কাব্য তার মিশন চালিয়ে যাক, কারণ ডেল্টা গ্যাংয়ের খুব কাছের একজন কাব্যর বোনের খুন ও ধর্ষণ করেছিল। তাই তারা কাব্যকে ফাঁদে ফেলবে, আর সেই ফাঁদের প্রথম পুতুল হবে শ্রেয়া। রাতে শ্রেয়া নিজের ডেস্কে বসে ফাইল ঘাটে। সে খেয়াল করে প্রায় সব রোগীর সেশন থেকে একটা নির্দিষ্ট অডিও ট্র্যাক প্লে করতে হয়। নামের প্রথম একটা শব্দ ভার্স 0 বরাবর আসে। সে বুঝে এটা কোনো মেডিটেশন না, এটা এক ধরনের মানসিক রিপ্রোগ্রামিং। কিন্তু প্রশ্ন হলো, এটা কার জন্য, কিসের জন্য? 0 মানে কি তিতলি
পরিকল্পনা শুরু। রাত 11টা, শ্রেয়া হাঁটছে। হঠাৎ কোথা থেকে কাব্য আসে তার পাশে। চাঁদের আলোয় রাস্তা ভেজে গিয়েছে। হঠাৎ শ্রেয়া হেলে পড়ে যায় পায়ের মোচড়ে। কাব্য পাশে ছিল, ধরে ফেলে। এক মুহূর্ত চুপচাপ, চোখে চোখ। শ্রেয়া ভাবে, এই চোখের মধ্যে যেন মহাকাব্য ঘুমিয়ে আছে। কাব্য হালকা করে তার কাঁধে হাত রাখে। শ্রেয়া, কখনো যদি আমার চেহারার আড়ালে একটা দানব দেখতে পাও, মনে রেখো সেই দানবটা একসময় একটা ভাই ছিল। শ্রেয়া হেঁটে যায় মনের ভিতরে এক অদ্ভুত অনুভূতি নিয়ে। ভয় পায় না, ভালোবাসা সে বোঝে না। গোপন এক ঘরে ছায়ার মুখ ঢাকা 3জন মানুষ বসে আছে। ডেল্টা গ্যাংয়ের লিডার আকাশ চৌধুরী, রাষ্ট্রপতির ছেলে মাহিদ আর পিএম এর ছেলে জাহিদ। একটা সাদা বোর্ডে লেখা টার্গেট ডক্টর কাব্য। সেই ঘরে আকাশ বলে, সে আমাদের এক সদস্যকে শেষ করেছে, বোনের বদলার নাম করে। কাব্য জানে না আমরা তাকে দেখতে পেয়েছি। এখন সময় উল্টো তাকে মাইন্ড গেমে ফেলার। ওকে ব্যবহার করো আর একটা ভ্রান্ত নায়ক তৈরি করো যে কাব্যর ছায়া হয়ে কাজ করবে, মানে কাব্যের কাজ নকল করবে, যা পাবলিশ করব আমরা। কাব্যর মনে দানব আছে ঠিক, কিন্তু আমরাও জানি দানবকে একমাত্র হারানোর উপায় তাকে তার প্রেমে ফেলে ভাঙা, তারপর ছিন্ন করা। ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে অপারেশন ব্ল্যাক লোটাস নামের এক ফাইলে। তারপর ডেল্টা হাসতে থাকে। কাব্যকে নিয়ে এবার সে নতুন একটি মাইন্ড গেম শুরু করতে চলেছে। শ্রেয়া এবার একটু বেশি জড়িয়ে পড়েছে কাব্যর ভিতরের জগতে। কিন্তু তার এক বন্ধু আহির রেজা হ্যাকার শ্রেয়াকে সাবধান করে। তুই জানিস না কিসে জড়াস? কাব্য নামের এই লোকটা ইন্টারনেটের ডার্ক ওয়েবের একটা ছায়া হিসেবে পরিচিত। ওরাকল নামে সেই তার অস্তিত্ব টের পায়। কে এই সাইলেন্ট ওরাকল জানিস? শ্রেয়া চুপ করে থাকে। আহির বলে, আহির এই নামে কেউ কাজ করে না, কিন্তু প্রতিটি অপরাধী মৃত্যুর পর ওই নামেই ফাইল ক্লোজড হয়। আর সেই সময়ই শহরের শুধু একটাই মানুষ থাকে ওই এলাকাতে, ডা কাব্য রহমান। শ্রেয়ার গলা কাঁপুনি। সে জানে এই মানুষের মধ্যে শুধু রোম্যান্স নেই, আছে কাঁপানো ভয়, অন্ধকার ইতিহাস। কিন্তু ভয় আর ভালোবাসার মাঝখানে তৈরি হচ্ছে এক অদ্ভুত টান। ওইদিকে ডেল্টা শ্যাডো শুধু নয়, তার মাঠে নামে আর এক গ্যাং, ব্ল্যাক নাইটস। তাদের নেতা নেহাল আহমেদ, কাব্যর মেডিকেল ব্যাচমেট। নেহাল একসময় কাব্যর বন্ধু ছিল। তিতলি হত্যার সময় সে ছিল চুপচাপ দর্শক। তখন কিছু করতে না পারলেও এখন সে দাঁড়িয়েছে ডেল্টার সাথে। তবে তার লক্ষ্য আলাদা। সে কাব্যকে শেষ করে নিজের মাস্টার মাইন্ড হিসেবে গ্যাং জগতে পরিচিত হতে চায়। রাতের বৃষ্টি, শহর নিস্তব্ধ। শ্রেয়া একটা পার্সেল পায়, ভেতরে এক ফ্ল্যাশ ড্রাইভ। ফাইল খুলে দেখে এক ভিডিও। সেই ভিডিওতে শ্রেয়া দেখে কাব্য একজন রোগীর সামনে দাঁড়িয়ে আছে। তুমি নিজেই তোমার শাস্তি চাও, আমি শুধু সেই চাহিদার ডাক্তার। ভিডিওতে রোগী জবাব দেয় না, মাথা নিচু করে। পর মুহূর্তে কাব্যর হাতে একটা ইঞ্জেকশন দেখা যায়। ভিডিওটা হঠাৎ ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। শ্রেয়া হতবাক। সেইভাবে এই ভিডিও কি সত্যি, নাকি এটি মাইন্ড গেম? এই ভিডিও কি সত্যি, নাকি এই গেম শুরু হয়ে গেছে? ঢাকার বনানীর একটি বহুতলে বসে আছে নেহাল। চোখে হালকা কালচে চশমা, পাশে কফি আর ম্যাকবুকে চলছে এক হ্যাকার স্ক্রিন। সে একা নয়, কাব্য যতই ছায়ায় চলুক, ওকে ছায়া দিয়েই দেখতে হবে। ওর কাছের মানুষটাই হবে আমাদের টোপ। তার ঠিক উল্টো দিকে বসা ডেল্টা, মুখে হালকা দাড়ি, পরনে ধূসর ব্লেজার, চোখে কালি, গলার ফাটা গলার চিহ্ন। সে একসময় কাব্যর সাইকিয়াট্রিক ইনস্টিটিউটের সহ গবেষক ছিল, কিন্তু আজ তার কাজ একটাই, কাব্যকে মাটিতে নামানো। ডেল্টা নেহালকে বলে, সিয়া রহমান ওর ছাদের উপরে কেবলে একটা ক্ষুদ্র মাইক্রোফোন লাগিয়ে দিয়েছি। 48 ঘন্টা রেকর্ডিং পাবো। ফোনে তার লোকেশন ট্র্যাকারও বসানো। তবে ক্যামেরা ফিড পৌঁছাবে কিভাবে? শুধু শ্রিয়াকে দেখলে হবে না, ওকে দিশাহীন করাও দরকার। তাই ভিডিওটা এডিট করে ওর নামে ফেক জার্নালিস্ট অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছি, যেন ও নিজে ভাবে এই ভিডিও তারই জন্য প্রস্তুত। শ্রেয়া ভিডিওটা বারবার দেখে। কাব্য একটা রোগীর সামনে দাঁড়িয়ে বলে, তুমি নিজেই শাস্তি চাও, আমি শুধু ডাক্তার, তোমাকে উপকার করব। ইঞ্জেকশন, ব্ল্যাক স্ক্রিন। কিন্তু তার ইনভেস্টিগেশনের সত্তা চুপ থাকে না। সে ফ্রেম পজ করে। ভিডিওর নিচে লুকানো মেটা ডাটা থেকে দেখে ভিডিও তৈরি হয়েছে দ্য শ্যাডো নোট 3 নামক আইপি থেকে। সে অবাক। তারপর ডায়াল করে ওহির রেজা
সেই হ্যাকার বন্ধু যিনি আগেও তার সাবধান করেছিল। আমাকে সত্যিটা জানতে হবে, কে পাঠাচ্ছে এই ভিডিও, আর কাব্য কি সত্যিই কাউকে মারছে? আমাকে যেটা পাঠিয়েছো সেটা দেখে মনে হলো ভিডিওটা জেনেটিক্যালি ম্যানিপুলেটেড ভিডিও। সত্য, কিন্তু ধ্বনি আর একাংশ কাটা। একটা মস্তিষ্কে ভয়ের বীজ ফেলতে বানানো ব্ল্যাক নোট ফাইল। শ্রেয়া চুপ হয়ে যায়। সে বারবার ভিডিও দেখতে থাকে। অপরদিকে কাব্য জানে কিছু একটা গড়বড় হচ্ছে। সে নিজের একটি স্পেশাল মনিটর খুলে ডার্ক নোট ট্র্যাকার চালু করে। এই সফটওয়্যার সেই শহরের কোথা থেকে কোনো নেটওয়ার্কে তার ক্লিনিক, তার ওষুধ কিংবা তার সেশনের নাম নেওয়া হচ্ছে সব চিহ্নিত করতে পারে। এক লাল বিন্দু জ্বলে ওঠে। লোকেশন বনানি, লক, তার ডেটা, শব্দ চয়ন, এমনকি সেশনের রেকর্ড কেউ পুনর্ব্যবহার করেছে। সে মুচকি আসে, বিড়বিড় করে বলে, তবে খেলা শুরু হলো। রাত 1টা। ঢাকার এক গুদাম ঘরে এক মুখোশধারী নারীর দেখা মেলে। কোড নেম ট্রাভেল। সে কাজ করে ডেল্টা শ্যাডোর হয়ে, কিন্তু অতীতে সে কাব্যর গোপন মিশনেরও অংশ নিয়েছিল। আর আকাশ মানে ডেল্টা চায় কাব্যকে ধ্বংস করতে, যার কারণে রাভেন নামক একজনকে শহরে এনেছে। রাভেন টেকনোলজির দিক থেকে গ্রেট। রাভেন ডেল্টাকে মেসেজ দেয়, শ্রেয়া শুধু একটি ব্যাটিং পিস না, সে কাব্যের মনস্তরের ভেতরে ঢুকে যাচ্ছে। সেটা আমাদের বিপদের দিকে। ডেল্টা মুচকি এসে বলে, তাহলে তৈরি করো পরবর্তী ধাপ, ফিলস ও মেঘা। ওদের প্রেমকে ভয়, আর ভয়কে মৃত্যু, আর মৃত্যুকে বাঁচার ছদ্মবেশে পরিণত করো। রাভেন তার কাজ শুরু করে। অপরদিকে শ্রেয়া মুখোমুখি হয় কাব্যের। তুমি কি কাউকে শাস্তি দাও? আমি কাউকে শাস্তি দেই না, আমি শুধু শুনি তারা কিভাবে নিজেকে ধ্বংস করতে চায়। আমি শুধু সেই পথ খুলে দেই। আমি ডাক্তার, বিচারক না। আর ভিডিওটা তোমার কাছে কিভাবে পৌঁছালো? তুমি তো দেখি সব জানো। শ্রেয়ার চোখে দৃষ্টি জলজল করে। তারপর বলে, আমি জানি কেউ তোমাকে ফাঁদে ফেলছে। আমি তোমার পাশে আছি কাব্য, যদি তুমি আমাকে সত্যি বলো। তুমি পাশে আছো না পাশে থাকো এই ফাঁদে, তাও তো বুঝতে হবে আগে। কাব্য প্রথমবার হাত রাখে শ্রেয়ার কাঁধে। তাদের চারপাশে কিছু নেই, শুধু মন, যন্ত্রণার ইতিহাস, ভয়, এক অন্ধকার ভবিষ্যৎ। ডেল্টা তার ল্যাবে বসে ফাস ওমেগা চালু করে। রাভেন সেটা তৈরি করেছে। রাভেন কাব্য আর শ্রেয়ার উপর নজর রেখেছে। ডেল্টার পর্দায় ভেসে ওঠে শিকার, প্রেমে পড়েছে। ভালোবাসাই হবে তার বোধ হারানোর পথ। প্রথম ধাপে আমরা তার বিশ্বাসকে হত্যা করব। অন্যদিকে শ্রেয়ার মোবাইলে আসে এক ভয়েস মেসেজ। বলা হয়, তুমি যার হাত ধরেছ সে একদিন তোমার মৃত্যুর ছবি আঁকবে। কাব্যের পাশে থাকা মানে ধ্বংসের চুক্তিতে সাইন করা। শ্রেয়া জোরে শ্বাস নেয়। সে জানে এখন আর কাব্য শুধু ভালোবাসা নয়, বিশ্বাস দিয়ে বাঁচতে হবে। বিছানায় শুয়ে আছে শ্রেয়া, কিন্তু ঘুম নেই। বুকের মধ্যে যেন ধাক্কাধাক্কি শব্দ। হঠাৎ মোবাইল আসে আর একটা অডিও ফাইল, অজানা নাম্বার। সে কানে নেয় হেডফোন। তুমি যাকে এত বিশ্বাস করছো সে একদিন তোমার বিশ্বাসটাই খুন করবে। তাকে আটকাতে গেলে প্রথম মরবে তুমি। আমাদের জন্য তুমি শুধু এক টুকরো টুপ। অডিও বন্ধ হতেই শ্রেয়ার মোবাইলে স্ক্রিনে ভেসে ওঠে ট্রান্সমিশন অ্যান্ড ভিয়া নোট 3 ডালটা হরিজিন। শ্রেয়া উঠে বসে। এবার আর ভয় নয়, বরং রাগ হয়। সে বলে, তারা চায় আমি কাব্যকে সন্দেহ করি, কিন্তু এখন আমি শিওর কাব্য শিকার হত্যাকারী নয়। আমাকে এখন খেলায় খেলতে হবে, ওদের খেলায়। সে কম্পিউটার চালায়। আহির রাজাকে মেসেজ করে, আমি মাইন্ড গেমে ঢুকছি, তুমি শুধু ছায়াগুলো আইপি ট্র্যাক করো। ঠিক আছে শ্রেয়া। ওইদিকে কাব্য এক অজানা রুমে ঢোকে। ঘরে বড় একটি মনিটর স্ক্রিনে যেখানে লেখা চলছে। এক পাশে ফাইলের স্তূপ, হাই প্রোফাইল অপরাধীর সাইকো ডায়াগনোটিস রিপোর্ট। কাব্য চোখ সরিয়ে নেয়। তার সামনে একটি হ্যালোগ্রাফিক ছায়াচিত্র। এর নাম উজ্জ্বল। ডেল্টা প্রাক্তন মানসিক গবেষণ, বর্তমানে আন্ডারওয়ার্ল্ড দ্য টেচ নোট লিডার। সে ডেল্টা, তুমি আমার সহকারী ছিলে না? তুমি ছিলে আমার ছায়ার ভেতর লুকিয়ে থাকা এক অন্ধকার ভবিষ্যৎ। আমি জানি তুমি শ্রেয়াকে ব্যবহার করেছো, তো এবার আমি তোমার ছায়ায় ছিদ্র করব। বলে সে নতুন এক ফেস শুরু করে, যার নাম ফেস রিসার্চ ইকো। ডেল্টা জানে কাব্য বোঝে তাকে ফাঁদে ফেলা হচ্ছে, তাই সে মাইন্ড ট্র্যাপ 2.0 অ্যাক্টিভ করে। নেহাল বসে গ্লাসে হুইস্কি ঢালছে। শ্রেয়া কি কাজ করেছে? মেয়েটা বড্ড জেদি, তবে জেদিদের ব্যবহার করতে মজা।
ও যতই সত্যর খোঁজ করুক, ওর সামনে এমন এক সত্য দাঁড় করাবো যে সত্য ওকে ভালোবাসার বিরুদ্ধে দাঁড় করাবে। আমরা যে ক্যাবের বিরুদ্ধে শ্রেয়াকে ব্যবহার করছি এটা যদি কাব্য বুঝতে পারে। দেখো ডেল্টা, আমরা জানি কাব্যের বোনকে কে মেরেছে। সে ডাক্তারের পাশাপাশি সাইকো কিলার হয়েছে। সে সহজে ছেড়ে দেবে না। মাইন্ড গেম তো সবে শুরু। এমন সময় রাভেন ঘরে ঢোকে। সে বলে, কাব্যর সাথে আমি এক সময় কাজ করতাম। তুমি জানো কাব্য কাউকে খুন করে না, আত্মহননের পথ দেখায়, শাস্তি নিজের ভেতরে খুঁজে নিতে শেখায়, তারপর যখন কাজ না হয় নিজেই মেরে ফেলে। তুমি যে ভিডিওটা তৈরি করেছো সেটা ফেক। আমি সত্যকে নয়, ভয়কে নিয়ন্ত্রণ করি। তোমার কাজ কি এখন আমাদের বিরুদ্ধে যাওয়ার? রাভেন উত্তর দেয় না। শ্রেয়া এবার এক ধাপ এগোয়। সে নিজেই নিজের ফেক অ্যাকাউন্ট খুলে কাব্য সেই ভিডিও রিভার্স এডিট করে পোস্ট করে সাংবাদিক মহলে। ভিডিওর নিচে সে যুক্ত করে ফেক অডিও প্লাস কাটিং পয়েন্ট রিপোর্ট। এই ভিডিও দেখে বেশ কয়েকটি নিউজ মিডিয়া সন্দেহে পড়ে। তারা বলে ভিডিওটি এডিট হতে পারে। মূল সোর্স খুঁজে পাওয়া দরকার। কাব্য বসে আছে অন্ধকার ঘরে। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটা ফাইল, পুরনো ছবি, ড্রোনের কাট ফ্রেম ফুটেজ। একটি ছবিতে তিতলি, তার ছোট বোন, তার চোখ দুটোই আগুন আছে, কিন্তু সেই আগুন আজ নিভে গেছে। কাব্যের হাত ধরে একটি রেকর্ডিং ডিভাইস, সেই রেকর্ডিংয়ের তিতলির কণ্ঠ। ভাইয়া, যদি কখনো আমি হারিয়ে যাই কেউ বিশ্বাস করো না, এমনকি যার মুখে মিষ্টি হাসি লেগে থাকে তাকেও না। যারা হসপিটাল চালায় তারা আসলে মন নিয়ন্ত্রণ করে। কাব্য থেমে যায়। হসপিটাল, ডিএনএ স্ক্রিপ্টটি, মাইন্ড ম্যানিপুলেশন থেরাপি। এখন সে জানে যে ডেল্টা শুধু একজন অপরাধী না, সে একটা চেতনার প্রকল্পের মাথা, একজন মাইন্ড গেমার। এবং তিতলি সেই পরিকল্পনার গিনি পিক ছিল। 5 বছর আগে তিতলি ভর্তি হয়েছিল একটি নিউরো রিসার্চ প্রজেক্টে, ডেল্টার কোম্পানিতে, গেনকন ল্যাব। তাদের ক্লিনিক চালাতো। তাদের ভাষায় অ্যাডভান্স নিউরাল রিকোয়ারেশন থেরাপি। কিন্তু সত্যি ছিল যে ডেল্টার এই কোম্পানি, তারা মানুষকে তাদের স্মৃতি দিয়ে প্রোগ্রাম করতো। মানে অপারেশনের নাম করে মস্তিষ্কে একটি রোবোটিক চিপ বসিয়ে দিত। ফলে তারা সেসব মানুষদের কন্ট্রোল করত মন, আর তৈরি করতো কিনা খুনি অনুগত রোবট হিসাবে। তিতলি ছিল সবচেয়ে প্রতিভাবান একজন। সে বুঝে ফেলেছিল সত্যিটা, মানে এখানে মানুষের নিয়ন্ত্রণ করা চলছে। আর সেই কারণে তিতলি নিখোঁজ। তার নাম দেওয়া হয় তিতলি, ধর্ষণের শিকার ও খুন। কাপড় কাছে যখন তিতলির লাশ আনা হয়, মুখটা পুড়িয়ে ফেলা হয়েছিল। পুলিশ তিতলির কাপড় চোপড় দেয় কাব্যকে। কাপড় কিছুই ছিল না, শুধু তার রেখে যাওয়া কয়েকটি ক্লু ছিল। নিজের বোনের হত্যার জন্য সে হয়ে ওঠে একজন গ্যাংস্টার সাইকো কিলার। শ্রেয়ার ব্যাগে পাওয়া যায় সেই গুপ্ত লেন্সকে দিয়েছিল। সে তখন স্মরণ করে ইনভেস্টিগেশন টিমের নতুন ছেলেটা অদ্ভুতভাবে একদিন বলেছিল, আপু, আপনি আপনার ক্যামেরার কভারে এই এক্সট্রা লেন্সটা রেখে দিন। এতে হাই রেজুলেশন হবে, এতে করে আপনি সব কিছু সুন্দর করে কভার করতে পারবেন। সে তখন মনে হয়নি কিছু, কিন্তু এখন ক্যামেরার অটো ব্যাকআপ, হিডেন অডিও, ফিক্স করছি 6 ইমেজ, সবই চলছে সেই লেন্স দিয়ে। শ্রেয়া বুঝে যায় সে ছিল নজরদারি শিকার। ডেল্টা ও নেহাল কেবল তাকে ট্র্যাক করছিল না, তার প্রতিটি কথা, প্রতিটি হাঁটা রেকর্ড হচ্ছিল। ওইদিকে কাব্য রাভেলের সামনে এসেছে। রাভেল আর কাব্য সামনাসামনি বসা। রাভেন, তোমার মনে আছে তোমার ভাইয়ের মস্তিষ্কে ক্যান্সার হয়েছিল? হ্যাঁ। কেন হয়েছিল নিশ্চয়ই সেটা জানো। হাসপাতালে দৌড়ে এসেছিলে তোমার ভাইকে নিয়ে। মনে আছে, ওর মাথার পিছনে একটা ফুটো ছিল, সেখানে একটা চিপ ছিল, ফলে ক্যান্সার হয়, আমার ভাই মারা যায়। এই সব কিছু ডেল্টার কাজ, আর তুমি কিনা সব জেনেও ডেল্টার সাথে কাজ করছো। আমি তো ডেল্টাকে শেষ করতে চাই, সেজন্য ওর সাথে মিশেছিলাম। রাভেল এখন ডেল্টার সাথে নয়, সে নিজের ছায়া থেকে পালাতে চায়। রাভেল মাথা নিচু করে বলে, আমি সত্যি জানতাম কাব্য, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আঘাত পাও। আমি চাইনি তুমি ডেল্টার পেছনে যাও। তোমার চোখে আমি আরেকটা মৃত্যু দেখেছিলাম। কাব্যর আগে তার দিকে তাকায়। তুমি আমাকে আরেকবার বিভ্রান্ত করলে। আমি প্রথমে তোমাকে শেষ করব। ডেল্টার থেকে তুমি দূরে থাকো। কাব্য, তিতলি এখনো জীবিত। ডেল্টা তাকে সরিয়ে দিয়েছে কারণ সে জ্ঞানকম থেকে পালিয়ে গিয়েছিল। সে এখন ঘুমন্ত স্মৃতি টাইপ হয়ে আছে, কিন্তু তাকে আবার জাগাতে পারো একমাত্র তুমি। কি? তিতলি মরেনি? তবে ওর লাশ? ডেল্টার মাইন্ড গেম ছিল যাতে তিতলির খোঁজ কেউ না করে। তিতলিকে দিয়ে সে তার নিজের একটা
আর্মি বানাতে পারে। কাব্য সারা শরীর কাঁপতে থাকে। এরপর ডেল্টা বসে আছে বিদেশ থেকে আসা একটি নতুন গ্যাং লিডারের সামনে, যাকে সে নিজে এনেছে। নতুন গ্যাংয়ের নাম নক্সকা। ডেল্টা এসব সরাসরি খেলায় আসছে না, সে নকশা নামের এক পুরনো দলকেই কাজে লাগিয়েছে। তাদের কাজ কাব্য শ্রেয়ার উপর নজরদারি আর প্রয়োজনে ধ্বংস। নক্সকার নেতা জ্যাকারিয়া এক অন্ধ ফিলোসফার খুনি। সে বলে, আলু দিয়ে ছায়া তৈরি হয় না, ছায়া দিয়ে আলু সৃষ্টি হয়। ডেল্টা, টাকা দিলে আমি সব করতে পারি। ডেল্টা হাসে। তার সামনে টাকার বিরাট বড় ব্যাগ ছুঁড়ে মারে ডেল্টা। জ্যাকারিয়া মুচকি আসে। তারা এখন শ্রেয়ার গতিবিধি নজর রাখছে। ডেল্টা নির্দেশ দিয়েছে শ্রেয়া যদি সত্যি কাব্যের হৃদয়ে ঢুকে পড়ে তাহলে তাকে সরিয়ে দিতে। রাতে কাব্য একা বেরোয়। সে ঢুকে পড়ে ওয়ার হাউস নামের গোপন ড্রাগ হাবে। এই হাবটি ছিল নেহালের নিয়ন্ত্রণে, কিন্তু এক রাতে তা পাল্টে যায়। সে রাতে ঘটে এক ভয়ঙ্কর দৃশ্য হয়। রক্তে ভেজা দেয়াল, 3 জন গুন্ডার গলায় ঢুকে আছে সার্জিক্যাল খাঁচি। ক্যামেরায় ধরা পড়ে এক সাদা কোট পরা মানুষ, মুখে মাস্ক, হাতে রক্ত। তার পেছনে লেখা, তোমরা চিকিৎসা করো জীবন বাঁচাতে, আমি চিকিৎসা করি মৃত্যুর জন্য। এরপর থেকে এক গুজব ছড়িয়ে পড়ে ডাক্তারের নামে এক অদ্ভুত গ্যাংস্টার এসেছে। সে অস্ত্র নয়, অপারেশন করে খুন করে। ডেল্টা যখন দেখে ডিএনএ ফাইল খোলা ডেল্টার রুমে, তখন অ্যালার্ম বেজে ওঠে। সে দেখে কেউ একজন তার পুরনো প্রজেক্ট হ্যাক করেছে। ডিএনএ সাবজেক্ট কাপো K30। সেখান থেকে স্মৃতি নিয়ন্ত্রণ থেরাপি প্রজেক্ট অবজেক্টিভ ন্যাচারাল শিকারি তৈরি। ফলাফল ইমিউন টু ম্যানিপুলেশন, হাই ডেঞ্জার কগলিশন। একমাত্র ব্যর্থ সাবজেক্ট, কারণ সে স্বাধীনভাবে চিন্তা করতে শেখে। ডেল্টা কাপা গলায় বলে, তুই তো আমার তৈরি দামক ছিলি, তুই এখন দামকদেরকেও দংশন করবি। কাব্য ডেল্টার অনেক কিছুই হ্যাক করে নিয়েছে। সকালবেলা শ্রেয়া তার ডেস্কে বসে চা খাচ্ছিল। আলতো হাওয়ার পর্দা নড়ে ওঠে একটা খাম। জানলার ফাঁক গলে ঢুকে পড়ে তার টেবিলে। খামের ওপর হাতের লেখা, যদি কাব্যর পাশে থাকতে চাও তাহলে এই সত্যটা জানো। নিচে সই করার তিতলি। শ্রেয়ার গলা শুকিয়ে আসে। তিতলি? যে মেয়েটি নাকি কাব্যর ছোট বোন, কিন্তু সবাই বলেছে সে মারা গিয়েছে, তাহলে এইটাকে? শ্রেয়া ধীরে ধীরে খামটা খোলে। ভেতরে একটি হাতের লেখা নোট। আমি বেঁচে আছি, কিন্তু আমি আর আমি নেই। তোমাকে সবটা বলছি, শোনো। আমি আটকে আছি ডেল্টার গোপন জায়গাতে। এখানে একজন আছে যে আমাকে একটুকুই সাহায্য করতে পারবে জানিয়েছে। আপু যখন মেডিকেলে পড়তো তখন আমি ছিলাম একজন বিশেষ টেকনোলজিস্ট ও ডক্টর। আমি খুবই দক্ষতার সাথে মস্তিষ্কের অপারেশন, সার্জারি, টিউমার অপারেশন করতে পারতাম। এমনকি ক্যান্সার নিরাময়ের বিষয়টাও সহজ ছিল। আমি কাজ করতাম ডেল্টার তৈরি কোম্পানিতে। সেখানে মানুষের মস্তিষ্ক নিয়ে কাজ করা হতো। আমার দক্ষতায় আমাকে বিশেষ পদ দেওয়া হয়। আর জানতে পারি ডেল্টার কাজটা কি। সে মূলত মানুষকে রোবটের মতো নিয়ন্ত্রণ করতে চাইতো। সে ওই সব মানুষদের মস্তিষ্কে যেটা চিপ বসিয়ে নিয়ন্ত্রণ করত, আর সেই সব মানুষদের দিয়ে অস্ত্র চালান, ড্রাগস আনা নেওয়া, এমনকি ডাকাতির মতো কাজ করাতো। অথচ সেই মানুষ জানতোই না তারা কি করছে। আমাকে দিয়ে ঠিক এই কাজটা করানোর জন্যই অনেক বেশি টাকা অফার করে। প্রথমে না জেনে রাজি হই, যখন জানতে পারি তখন দেরি হয়ে যায়। আমি তাদের কোম্পানি থেকে চলে আসতে চাইছিলাম, কিন্তু ওরা আমার ভাই কাব্যকে মেরে ফেলার হুমকি দেয়। কাব্যকে তারা তুলে আনে, মাথায় অনেক মারে। এরপর আমারই সাহায্যে কাব্যর মাথায় চিপ বসিয়ে দেয়। তবে কোনো একটা মিসিং পয়েন্টে আমি ইচ্ছে করেই করি, যাতে কাব্য ভাইয়া তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর কাব্যকে নিয়ে যায় আর আমাকে আটকে রাখে গোপন জায়গাতে। আমাকে যেন কেউ খোঁজ না করে, তাই ওরা আমাকে মেরে ফেলার মাইন্ড গেম সবার নামের প্রেজেন্ট করে। কাব্যর মস্তিষ্কে যে কোড প্রয়োগ করা হয়েছিল, জিএন সেক্টরটা এখনও সক্রিয়। যদি কোনোদিন সে তোমার দিকে তাকিয়ে বলে আমি ভুলে গেছি তিতলিকে, জানবে সেই মুহূর্তে সে তোমাকেও ভুলে যেতে পারে। শ্রেয়ার চোখে জল চলে আসে। সে জানে না এই চিঠি বাস্তবে তিতলির কিনা, নাকি ডেল্টা আর একটা মাইন্ড গেম খেলা খেলেছে। ওইদিকে এক নির্জন ভবনের ছাদে কাব্য একা বসে সে চুপচাপ পুরনো রেকর্ড শুনছিল। তিতলির গলার একটা গান, তুই মন কাঁদে নিঃশব্দে, কেউ বুঝবে না তুই কেমন আছিস। হঠাৎ করে তার কপালে একটা টান লাগে। তার মাথার ভেতর একটা শব্দ হয়, রিবোটিং ডিএনএ ক্যারেক্টার V2.1 কমেন্টেড ইনজেক্টেড ফর গেট কম্বিনেশনাল। তাড়াতাড়ি ঘাড়ে থাকা চিপ রিসিভার খুলে ফেলে দেয়, কিন্তু কিছু সময়ের জন্য তার চোখে ধূসর হয়ে যায়। সে যেন ভুলে যেতে বসে তিতলি কে ছিল, শ্রেয়াকে, এই যুদ্ধ কেন।
সে মাথার পেছনে হাত দেয়, স্পর্শ করে সেই জায়গা যেখানে অপারেশনের চিহ্ন ছিল। আমার ভিতরের কেউ জেগে উঠছে। কাব্য ফিসফিস করে বলে, জ্যাকারিয়া রিয়ানা নামের এক মেয়ের নাক্সকা গ্যাংয়ের নেত্রী বানিয়েছে। সে এমন এক নারী যার চেহারার অর্ধেক ঢাকা কালো ট্যাটু দিয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই সে জীবিত না মৃত। সে ডেল্টার রিপোর্ট দেয়। বস, স্ত্রিয়া এখন দ্বিধায়, আর কাব্যের ডিএনএ স্পেকট্রে পুনরায় সক্রিয় হয়েছে। আমরা চাইলে এখনই কাব্যকে শেষ করে দিতে পারি। না, আগে ওকে নিজের ভিতরে ভেঙে পড়তে দাও। ওর ভয়, ওর প্রেম, ওর তিতলির স্মৃতি সব মিলিয়ে ওকে কাব্যর বিরুদ্ধে দাঁড় করাও। রিয়ানা তখন কাব্যকে একটি চিঠি পাঠায়, একটা অডিও ফাইল। তুমি যাকে বাঁচাতে চাইছো সে তোমাকে মেরে ফেলতে চায়। ডিএনএ স্পেকট্রে এখন শ্রেয়ার ওপর পরীক্ষা করবে। তুমি প্রেম করছো নিজের শত্রুর সাথে। শ্রেয়া কাব্যকে নিয়ে যত দূর এসেছিল সব যেন এক ধসে যাচ্ছে। সেই রাতের বেলা কাব্যর ফোন থেকে শুনে ফেলার রেকর্ড করার একটা ফাইল। তিতলি, তোকে হারিয়ে আমি ভয় পেয়েছি। এখন মনে হয় যদি তুই না মরতি তাহলে হয়তো আমি কখনো এমন হতাম না। শ্রেয়া, সে কি আমার সত্যি কিছু? সে কি আমাকে ভালোবাসে? শ্রেয়া বুঝে না এটা কাব্যের মনের কথা না প্রোগ্রাম চিহ্ন। সে জানে কাব্য সবকিছু ভুলতে বসেছে, তবে কি তার ভালোবাসাটাও একটা প্রোগ্রাম ছিল? সে চোখে জল ভরা কণ্ঠ নিয়েই বলে, কাব্য, তুমি যদি একদিন আমাকেও অপারেশন টেবিলে শুইয়ে দিও, তবে কেবল একটা কথা মনে রেখো, আমি তোমাকে মিথ্যা করে ভালোবাসিনি। এক নির্জন মাঠে কাব্য হেঁটে আসে। সামনে একটি মেয়ে, তার গলায় কালো একটা ট্যাটু, চোখে লেন্স আর ঠোঁটে ঠান্ডা হাসি। মেয়েটি কাব্যকে বলে, আমার নাম লিয়ানা। আমি তোমার বোন তিতিলের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিলাম। তোমার বোন মরেনি, কিন্তু সে তোমাকে খুঁজে পাচ্ছে না। তোমার ভিতরের ডিএনএ স্পিতার তো তোমার চেহারা নিজেই ঘোলা করে দিচ্ছে। আমাকে বিশ্বাস করো। তুমি চাইছো আমি এসব বিশ্বাস করি? আমি চাই তুমি সব ভুলে যাও, কারণ ওটাই তো আমাদের অস্তিত্ব। কাব্য ওইদিকে ডিএনএ প্রজেক্টের অধীনে একজন হিউম্যান প্রোগ্রামড অ্যাসাসিন হিসাবে ট্রেন্ডেড ছিল। কাব্যর মস্তিষ্কে এখনও ডিএনএ স্প্রেটেড কোডের ভেতর অপারেলেন টুকরো রয়ে গিয়েছে। অতীতে তার বোন তিতলি হঠাৎ নিখোঁজ হবার পর কাব্য ভেঙে পড়ে। মেডিকেল কলেজ থেকে বের হতেই দ্রুত রাস্তা পার হওয়ার কারণে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। তারপর কতগুলো ছেলে এসে তাকে তুলে নিয়ে মাথায় জোরে মারে। কিন্তু এখন ডেল্টা আর রিয়ানার সবাই তাকে ব্যবহার করতে চায়। ডিএনএ কোম্পানি হলো ডেল্টার। তিতলি এখানে বন্দী। কাব্যের মস্তিষ্কে চিপ প্রবেশ করিয়ে রেখেছে। তিতলিকে ব্যবহার করে কাব্যের কথা বলে। তিতলি যদি কথা না শোনে, কাজ না করে, তাহলে কাব্যের মস্তিষ্কে বসানো চিপ অ্যাক্টিভ করে দিবে। তিতলি এতদিন তা হতে দেয়নি, কিন্তু কাব্য তার বোনের জন্য সিরিয়াল কিলার হয়ে যায়। তিতলি চাইলেই কাব্যর সাথে যোগাযোগ করতে পারতো, কিন্তু সে শ্রেয়ার সাথে যোগাযোগ করেছে, কারণ তিতলি ভালো করেই জানে কাব্যর মাথায় যে প্রোগ্রামটা ঢোকানো আছে তা যদি অ্যাক্টিভ করা হয়, কাব্য তখন ডেল্টার হয়ে কাজ শুনবে। আর ডেল্টা চায় কাব্য যেন প্রোগ্রাম মোডে এসে তিতলিকে মেরে ফেলে। তিতলির বন্ধু রিয়ানা সে চিঠিটা পৌঁছে দেয় শ্রেয়ার কাছে। রিয়ানার মাধ্যমে আড়াল থেকে কাব্যকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইছে তিতলি। রিয়ানা গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছে, সব ভয়ঙ্কর ঠান্ডা চরিত্র। ডিএনএর সাবেক সায়েন্টিস্ট রিয়ানা ডিএনএ সিস্টেমের ওপর বিশ্বাস হারিয়ে নক্সরা গ্যাং এর সাথে যুক্ত হয়। তার ইচ্ছে ডিএনএ সিস্টেম ধ্বংস করে কাব্য ও শ্রেয়াকে একে অপরের মুখোমুখি করতে চায়। সে জানে কাব্যকে ডিএনএ স্পিরিট থেকে মুক্ত করতে হলে প্রথমে তাকে প্রেম, বিশ্বাস, স্মৃতি সবকিছু থেকে ভাঙতে হবে। তিতলি হয়ে কথা বলে, কিন্তু তার নিজস্ব একটা এজেন্ডা আছে। রিয়ানা কাব্যের প্রেম ও রাগ দুটোই চালনা করতে চায়, আর শ্রেয়া একটা নিরীহ ইনভেস্টিগেশন অফিসার। কাব্যকে অনুসরণ করতে গিয়ে প্রেমে পড়ে। কাব্যকে নিয়ে প্রথম রিপোর্ট করতে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় ফাঁদে পড়ে। সে কাব্যকে ভালোবাসে, কিন্তু জানে না আসলেই মানুষ নাকি প্রোগ্রাম অস্ত্র। ক্যামেরা, লেন্স, রেকর্ড, ইমেল সব কিছুতেই শ্রেয়াকে নজরদারিতে রাখা হয়েছে। কাজটা করেছে ডেল্টা, নিহাল আর রিয়ানো। শ্রেয়া এখন ধীরে ধীরে বুঝতে পারছে তার প্রেমটা হয়তো বাস্তব নয়, কিন্তু কষ্টটা বাস্তব। আর ডেল্টা অদৃশ্য প্রতিপক্ষ, সবার থেকে এখনও পর্দার আড়ালে। ডিএনএ প্রজেক্টের আদি নির্মাতা, মস্তিষ্ক নিয়ন্ত্রণ প্রযুক্তির মাস্টার। সে জানে কাব্য তিতলির সব কিছু। সেই একসময় কাব্যকে ডিএনএ স্পিরিটে পরিণত করে। সে এখন নতুন প্রজেক্ট চালু করেছে, ডিএনএপোচ, যার টেস্ট সাবজেক্ট হতে চলেছে শ্রেয়া। ডেল্টার পরিকল্পনা হলো কাব্যকে রিমোট কিলার বানানো, তিতলিকে কাজে লাগিয়ে কাব্যকে মানসিকভাবে ভেঙে দেওয়া, মানে শ্রেয়াকে কাব্যর বিরুদ্ধে দাঁড় করাতে চায়। সবশেষে কাব্য নিজেই নিজের ভাই, বোন, প্রেম,
ও মানবতা হারিয়ে যখন ডেল্টার হয়ে উঠবে। সুপার কন্ট্রোলড ওপেন্ড, এটাই ডেল্টার মাইন্ড গেম। কাব্যের গোপন চিকিৎসালয় ঢাকার শহরতলি এক পুরনো কারখানা ভবনের নিচতলায়। একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকলো। অন্ধকারে কেবল মনিটরের নীল আলোয় কাব্যর মুখ দেখা যাচ্ছে। তার চোখ স্থির, কিন্তু চোয়াল কাঁপছে। পর্দায় ভেসে উঠছে একের পর এক ক্লিপিং, পুরনো মেমোরি রেকর্ড। ভিডিওতে সে নিজেই, কিন্তু সে মনে করতে পারছে না কখন এসব করেছে। ভিডিওতে কাব্যকে কেউ একজন কমান্ডো করলো, টার্গেট এলিমিনেট, সাবজেক্ট 07 রিপোর্টিং টু ডেল্টা, ওয়েটিং নেক্সট কমান্ডো। কাব্য শিউরে উঠল। কাব্য নিজেকে কাউকে মারতে দেখে। এ যেন তার গলার স্বর, তার চোখ, তার ভঙ্গি। কিন্তু সে কেন এসব মনে করতে পারছে না? এই ভোল্টারে কে ঢুকেছে? শ্রেয়া? না, তার কাছে এই ল্যাবের অ্যাক্সেস নেই। তবে তাহলে কাব্য জানে কে করেছে এটা। সে হলো রিয়ানা। কাব্য দেখে ড্রাইভের পাশে একটা ছোট চিরকুট পড়ে আছে, হাতে লেখা যেন আগুনে লেখা। রিয়ানা চিঠি দিয়ে গেছে। তুই যদি বিশ্বাস করিস তুই নিজেকে চিনিস, তাহলে এই মেমোরি তোর চোখে আগুন লাগাবে। কিন্তু তুই যদি সত্যি জানতে চাস তোর ভেতর কে বসে আছে, তাহলে তিতলির মুখ দেখার আগে তোর মনে পড়া উচিত তুই একবার ওকে নিজে হাতে মেরে ফেলেছিলি। কাব্য অন্ধকারের দিকে তাকিয়ে থাকলো। ভেতরে একটা দানব নড়ে উঠলো তার। সে নিজে তিতলিকে কিভাবে মারতে চেয়েছিল কিছুই মনে করতে পারছে না কাব্য। তিতলি, তুই মরিসনি? তাহলে তুই কি আছিস? অন্যদিকে সে খোলা জানালার পাশে দাঁড়িয়ে, চুলগুলো এলোমেলো, হাতে একটা লেন্স। এটা সে পেয়েছে আগের রাতে। একটা লোক গায়ের কাছে ছুড়ে দিয়ে বলেছিল, রেকর্ড চালাও, কাব্যকে যত ভালোবাসো তত ভালো করে ওর চোখে তাকাও। শ্রেয়া লেন্সটা প্ল্যাগ করে কম্পিউটারে ভিডিও চলতে থাকে। ভিডিওর কাব্য ডেল্টার পুরনো কথোপকথন। তোর মস্তিষ্ক এখন আমার কোডে বাধা। তোকে ভালোবাসতে হলে তোকে হত্যা করতে হবে। তোর চোখে যদি প্রেম আসে তোকে আমি ভেঙে ফেলবো। ইন্সপেক্টর, তুই ভুল করছিস ডেল্টা। আমি মেশিন না। আমার বোনের জন্য আমি গ্যাংস্টার। বড় বড় নেতাদেরকে। তোর বোন মারা গেছে, এখন তুই অস্ত্র। তুই যদি কাকে ভালোবাসিস সেটা ভুলে যাবি। সে চিৎকার করতে পারছিল না, চোখের পানি মুখে গড়িয়ে পড়ছিল। সেখানে বিশ্বাস করতে চায় কাব্য তাকে মিথ্যে ভালোবাসেনি। কিন্তু ভিডিওটা হয়তো কোড, হয়তো মিথ্যে স্মৃতি, কিন্তু কে জানে। এদিকে ডেল্টা এবার নিজের মনিটরের সামনে বসে, পিছনে নেহাল দাঁড়িয়ে, মুখে অদ্ভুত হাসি। ডিএন ইন্সপেক্টর মানে কাব্য পুনরায় অ্যাক্টিভেট হচ্ছে। রিয়ানা ভাবছে সে কাব্যকে ভাঙতে পারবে। তিতলি ভাবছে সে ওকে রক্ষা করতে পারবে। কিন্তু সত্যি বলতে কি, এরা কেউ জানে না আমি ওদের প্রত্যেককে নিয়ে একটা শো খেলছি। পরের ধাপে কাব্য নিজেই শ্রেয়াকে মেরে ফেলবে। এমনটা হলে বেশ হবে। কাব্য শালা আমার বাবাকে মেরে ফেলেছে। ডিএন ইপোজ আজ শুরু হবে। কিন্তু শ্রেয়া যদি ডিএন প্রোগ্রাম না নেয় তাহলে কি? কিন্তু স্ক্রিপ্টেড মানে কাব্যকে এবার গুঁড়িয়ে দিতে হবে। ওদিকে কাব্যের ল্যাবে সাদা বোর্ডে লেখা কিছু কোডের পাশে একটি ছবি, সাটা তিতলির ছবি। ছবির নিচে লেখা রিটার্ন প্রোটোকল T1। কাব্য বোঝে না তিতলি বেঁচে থাকলে ওর সামনে লাশ হয়ে পড়েছিল কি। একটি ঘরের মেঝেতে লাল আলো জ্বলছে, মাঝখানে স্থির বসে আছে এক অর্ধবয়স্ক লোক, চুল ধূসর, চোখে ধাতব গ্লাস, নাম ডেল্টা। কাঁধে এক ফাইল, সামনে প্রজেকশনে চলছে এক লাইভ চেকিং ম্যাপ। সবার মুভমেন্ট রেকর্ড হচ্ছে। ডেল্টা একবার তাকালে স্ক্রিনে দেখতে পায় কাব্যর অবস্থান অনিয়ন্ত্রিত, রেকর্ড ব্রেক করে ফেলেছে। শ্রেয়া এখনও ফলো ট্র্যাকের বাইরে। রিয়ানা সক্রিয় হয়ে উঠেছে এবং তিতলি লোকাট জোন 9। ডেল্টা ধীরে গলাতে বলে উঠল, খেলাটা জমে উঠেছে। ইন্সপেক্টর আর ইমোশন সংঘর্ষের অপেক্ষা। রিয়ানা একটা কাঠের ঘরে দাঁড়িয়ে, তার সামনে একটা অদ্ভুত ডিজিটাল ডিভাইস। এটা ডিএন এর নিউরো অপারেটেড কিট, যা মস্তিষ্কের কোডে ঢুকে নিজস্ব তথ্য বসাতে পারে। রিয়ানা বসে লিখছে, প্রেম একটা অস্ত্র। আমি জানি কাব্য এখন দুর্বল, ওর কাছে আমার তথ্য নেই। কিন্তু তিতলি, ওর বোন যদি একবার সামনে আসে ওর সব কিছু ভেঙে পড়বে। লেখা শেষ করে রিয়ানা হঠাৎ মুখ ঘুরিয়ে পেছনে তাকালো। একজন দাঁড়িয়ে আছে, রাভেন হলো তিতলির অতীত প্রেমিক, এখন ডেল্টার এজেন্ট। তবে রিয়ানের সাথে দ্বৈত খেলা খেলছে রাভেন। মিশনে এসেছে তিতলিকে খুঁজে বের করতে আর কাব্যর মন ভেঙে ফেলতে। রাভেন ঠান্ডা গলায় রিয়ানাকে বলল, রিয়ানা, তুই জানিস কাব্য এখনো জানে না তোর বোন তোকে দেখতে পায় প্রতিদিন এক মিররের মতো। আর সে জানে না তুই একদিন তিতলির প্রেমিক ছিলি। তুই জানিস তিতলি এখনো আমার চোখে বাচ্চা। আমি তাকে এখনো ভালোবাসি।
তাহলে প্রমাদে কাব্যকে ওর সামনে দাঁড় করিয়ে দে, তারপর কাব্যের মস্তিষ্ক ঠিক করে দে। দেব। দুজন কথা বলে। এদিকে কাব্য তার ল্যাবে ফিরে এসেছে। দেওয়ালে আঁকা কোড দেখে স্তব্ধ হয়ে যায়। ডিএন অ্যাপ্রোচ ট্রিটাল বেগিনস। সে জানে এটা কি, ডেল্টার নতুন প্রজেক্ট এটা। এবার আর শুধু তাকে অস্ত্র বানাবে না, সাথে শ্রেয়াকেও বানাবে। কাব্য নিজের মনিটরে কোড টাইপ করে ACCESSING DNMEMORY তখনই একটা ভোল্টার খুলে যায়। ভোল্টারে থাকা ভিডিওতে কাব্য দেখে একটি মেয়ে ডিএনএর ক্যাম্পে হাত কেটে লিখছে একটি বার্তা। আমি বেঁচে আছি ভাইয়া, আমি তিতলি। কাব্যের মাথায় যেন বুলেটের মতো শব্দ বাজে। তিতলি, তুই মরিসনি? কাব্য চিৎকার করতে করতে দরজা দিক বেরিয়ে যায়। তারপর সে এখন মনস্থির করে ফেলেছে ডেল্টার সেই ক্যামেরা লেন্সের ভেতর তথ্য অনুযায়ী জোন 70 এর ভেতরে একটা ডিএন নুরো এক্সপেরিমেন্ট চলছে। শ্রেয়া বুঝে গেছে কাব্যকে টার্গেট করা হচ্ছে, কিন্তু এখন শুধু কাব্য না, তাকেও টার্গেট করা হয়েছে। শ্রেয়া ব্যাগ গোছাচ্ছে, তারপর নিজেকে আয়নায় দেখে বিড়বিড় করে বলে, আমি কাব্যকে ভালোবাসি। ও যতটা ভয়ঙ্করী হোক, আমি জানি তার ভেতরে এখনো কাপা একটা মানুষ আছে। শ্রেয়া দরজা খুলে বেরিয়ে যায়। অপরদিকে তিতলি বসে আছে একটা কাছের ঘরে। সে জানে খুব শীঘ্রই কাব্য আসবে। তার চোখে জল, কিন্তু ঠোঁটে কঠিন কথা। ভাইয়া, আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু যদি তোমার স্মৃতি আমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি মরবো না। তোমাকে বাঁচাতে তোমার সামনে দাঁড়াবো। তুমি এবার কি করবে ভাইয়া? যদি উল্টো তোমার মস্তিষ্ক কন্ট্রোল করে আমাকে মারতে চায়, তুমি পারবে নিজেকে আটকাতে? আর কাছের ওপারে ডেল্টা দাঁড়িয়ে আছে। তিতলির কাণ্ড। তার কথা শুনে ডেল্টা ঠান্ডা হাসে। কাব্য ধীরে ধীরে প্রবেশ করে ডেল্টার গোপন ক্যাম্পের গেট দিয়ে। তার চোখে কালো হুডি, নিচে লাল আলো প্রতিফলিত হচ্ছে। হাতে স্ক্যানার, কোমরে সাইলেন্সার লাগানো পিস্তল। দরজা খুলে গেলেই প্রথমে একটি পরিচিত কারো কণ্ঠ শুনতে পায় কাব্য। তিতলির গলার স্বর। সে থমকে যায়। মাথার ভিতর বাজতে থাকে পুরনো স্মৃতির ঢেউ। ছোট্ট একটা বোন, যে কাব্যের জখম হাত থেকে বলেছিল, তুই যতই বদলে যাস, আমি তোর পক্ষে থাকবো ভাইয়া। কিন্তু কাব্যর মনে পড়ে যায় আরেকটা চিত্র, তার নিজের হাতে কাউকে গুলি করা, মুখটাও স্পষ্ট। সে কাঁপতে থাকে। কাব্যের যখন মাথায় টিপ বসানো হয়েছিল, তখন টেস্ট হিসাবে তার বোনকেই সামনে দাঁড় করানো হয়, আর কাব্য ডেল্টার পরিচালনায় তার বোনকে গুলি করে। অন্যদিকে ক্যাম্পের ভিতরে তিতলি বসা। তিতলি বুঝতে পেরেছে কাব্য আসছে, কিন্তু সে জানে না আজ তার সামনে কি আসবে, কাব্য নাকি ডেল্টার বানানো ডিএনএ স্পিরিট। তিতলির হাতে শিরা ফুলে উঠেছে। তার শরীরের এক্সপেরিমেন্ট চালানো হয়েছে অনেক বছর ধরে। ডিএন তার ভেতরেও বসিয়েছে কোড, যার নাম মিরর ভাইরাস। এই ভাইরাস তাকে তার ভাইয়ের সব স্মৃতি দিতে পারে, তবে বিকৃত করে সত্যকে বানাতে পারে মিথ্যা। তিতলি চায় সত্যিকারের কাব্যকে ফিরিয়ে আনতে, কিন্তু সে জানে না ডেল্টা সেই ভাইরাসে এমন কোড বসিয়েছে যা একবার অ্যাক্টিভ হলে কাব্য নিজেই তিতলিকে চিনতে পারবে না। এদিকে শ্রেয়া পৌঁছে গেছে জোন 17 বাইরে গেট পর্যন্ত। তার সাথে আছে ছোট্ট একটা ইএমপি ডিভাইস ও রিয়ানার পুরনো একটি মানচিত্র। তবে সে জানে না ছায়ার মতো কেউ তাকে ফলো করছে। নেহাল হেডফোনে কথা বলছে। সে শ্রেয়ার পিছু নিয়েছে। ডেল্টা, মেয়েটা পৌঁছে গেছে। যদি স্পেক্টার বাধ্য হয়, আমি নিজে মেয়েকে ইউনিফর্ম করে নেব। শ্রেয়া হঠাৎ থেমে যায়। তার পেছনে একটা ছায়া পড়েছে। সে পিস্তল বের করে বলে, জানি তুমি কে, সামনে এসো। কিন্তু ছায়াটা নেই, পিছনেই ফিস ফিস। তুমি কাব্যকে ভালোবাসো, অথচ সে কিনা তোমাকে এখনো চেনে। শ্রেয়া ঘুরে তাকায়, কেউ নেই, শুধু একটা গাছের ডালে ঝুলছে একটা ছোট রেকর্ডিং যন্ত্র। ভেসে আসছে রেকর্ড করা কাব্যের কণ্ঠ। আমি কখনোই ভালোবাসিনি, ওকে শুধু ব্যবহার করেছি। ও ছিল আমার শিল্ড। শ্রেয়া পাথরের মতো দাঁড়িয়ে যায়। অপরদিকে অন্ধকার ঘরে কাব্য এসে দাঁড়িয়েছে। সামনে তিতলি দাঁড়িয়ে। তারা দুইজন মুখোমুখি দাঁড়ানো। এমন সময় ডেল্টা কাব্যের মাথার চিপটা অ্যাক্টিভ করে দেয়। কাব্য কাঁপতে শুরু করে। চোখ দুটো ঝাপসা হয়ে যায়। সামনে দাঁড়ানো কাউকে ঠিক চিনে উঠতে পারে না। এই চিপটাই তিতলি বসিয়েছে কাব্যের মাথায়, কারণ ডেল্টা কথা দিয়েছিল তিতলি যদি এই কাজটা করে তবে কাব্য তারা মারবে না। কাব্য ঠিকই তারা মারেনি, তবে তিতলির সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কাব্য ধীরে বলে, তুই কে? তিতলি চোখে জল নিয়ে বলে, তুই কি আমায় ভুলে গেছিস ভাইয়া? কাব্য ভালো করে দেখে তিতলি ছবির সাথে মিলিয়ে যাচ্ছে মুখটা, কিন্তু মাথায় বাজছে সেই ফাইল, টার্গেট গার্ল ইমিডিয়েটলি, যেটা ডেল্টা নির্দেশ দিয়েছে। কাব্য পিস্তল বের করে। তিতলি চোখ বন্ধ করে বলে, মারিস, যদি তুই সেক্টর হস তাহলে আমাকে মেরে ফেল, কিন্তু যদি তুই আমার ভাইয়া হোস তাহলে আমার দিকে তাকা, ভালো করে মনে কর আমি কে হই তোর। দেখবি আমার চোখেই তোর শৈশব লেখা আছে। মনে কর ভাইয়া, আমি তোর মাথায় চিপ ত্রুটিপূর্ণভাবে সেট করেছি। কাব্য এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তার হাতে কাঁপুনি, চোখে জল, এবং হঠাৎ সে পিছনে পড়ে যায়।
চোখে কালো পর্দা। অপরদিকে ডেল্টা তার ল্যাবের ভিতর দাঁড়িয়ে, তার পাশে একটা নতুন মানুষ এসেছে, একজন বৃদ্ধা যার নাম ডক্টর মাহতিব চৌধুরী। ডেল্টা তাকে বলে, কাব্য অজ্ঞান কেন হলো? সে কি করতে চাইছে? ডেন্টা, তুমি জানো সে কেমন ছাত্র ছিল আমার কাছে? তুমি হয়তো ভুলে গেছো, আমিও একদিন ছিলাম ওর থেকে গুড স্টুডেন্ট। কাব্যকে নিজের মতো উঠতে দাও। ডেল্টা চিপ এত বেশি কোড অ্যাক্টিভ করেছে যে কাব্য জ্ঞান হারায়, আর ওর সামনে বসে তিতলি কাঁদছে। কাব্যর মাথা হাত রাখে তার ছোট খানের কাছে। যদি তুই সেক্টর হোস আমাকে মেরে ফেল, কিন্তু তুই যদি কাব্য হোস আমাকে চিনে রাখ। আমার সময় কাব্য চোখ খোলে, মুখ দিয়ে শুধু একটা শব্দ, তিতলি। কাব্যর মাথায় অসহনীয় যন্ত্রণা, দুই চোখে যেন অজস্র প্রতিচ্ছবি। তিতলি তাকিয়ে বলে, তুই চিনতে পেরেছিস ভাইয়া? আমি তিতলি। কাব্য তিতলির মুখে তাকালো। আরেকটা দৃশ্য হঠাৎ মাথায় ধাক্কা মারলো। একটা মেয়ে, মাথায় রক্ত, আর কাব্যের হাতে ছিল পিস্তল। সে কাঁপতে থাকে, চোখ যেন ঘামছে। তিতলি তার কাঁধে হাত রাখে। তুই ভয় পাচ্ছিস কেন ভাইয়া? আমি হয়তো তোকে মেরেছিলাম। আমি একটা খুনি তিতলি, আমি একটা জন্তুর মতো ছিলাম। তুই সেক্টর ছিলি, যা বলছিস তা সত্য। সব ভালো চলছিল। জেলটাকে জানিস ভাইয়া? জেলটা হলো বর্তমান প্রধানমন্ত্রী আকাশ খান। সে যেমন ডাক্তার, তেমনই তার ডিএনএ কোম্পানির বিরাট বড় ক্ষমতা। সে দুর্বল মানুষদের অপারেশন নামে শক্তি ফিরিয়ে দেয়। শক্তিটা হলো তার তৈরি করা ভাইরাস আর মাথায় বসানো কোড চিপ। ফলে ডেল্টা সেই সব মানুষদের নিয়ন্ত্রণ করে। তোর সাথেও এটাই হয়েছিল। কাব্য চোখে বেয়ে এলো অশ্রু। আমি সত্যিই তোকে মারিনি। মারলি কি আর ও জীবিত দেখতি? ডেল্টা দাঁড়িয়ে মনিটরে সব কিছু দেখছে। তিতলি এখন তার ভাইকে ফিরিয়ে আনছে, কিন্তু ডেল্টার তৈরি স্পিরিট কি এত সহজে হার মানবে? ডেল্টা একটা বোতামে চাপ মারল, মনিটরে ভেসে উঠল ইনজেক্টেড ফেলস মেমোরি। এদিকে কাব্য ডেল্টার কোড অ্যাক্টিভেট নিজের মাথায় চেপে ধরল, চোখে লাল শিরা ফুলে উঠেছে। তিতলি ভয় পেয়ে বলল, ভাইয়া কি হলো? কোনো কিছু দৃশ্য সামনে আসিস না যা সত্য নয়। সেগুলো ভিজুয়াল ইমেজ। এটা তোর মাথায় ঢোকানো হচ্ছে। তিতলির কথা শুনতে পায় না কাব্য। কাব্য পিস্তল তুললো, চোখে আগুন। তিতলির দিকে পিস্তল তাক করে বলে, তুই একটা ফাঁদ। তুই ডেল্টার তৈরি। তুই আমার বোন না, তুই আমার মিশন। যদি মরিস, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত বলবো তুই আমার ভাইয়া। হঠাৎ পেছনে গুলির শব্দ। এক ছায়া মূর্তি তিতলির সামনে এসে দাঁড়ায়। রাভেন তিতলিকে আড়াল করে দাঁড়ায়। কাব্যের হাতের গুলি করেছে রাভেন। তিতলিকে স্পর্শ করলে তুই মরবি কাব্য। তুই কে? তোর পুরনো প্রেতাত্মা। একটা সময় যে তোর বোনকে ভালোবাসতো, আর এখন যাকে ডেল্টা তার ছায়া বানিয়ে পাঠিয়েছে তোকেই থামাতো। রাভেন, তুমি বেঁচে আছো? তোমার জন্যই, আর কাব্যকে ফিরিয়ে আনার জন্যই। কিন্তু তুমি আমার ভাইকে মারতে এসেছো ডেল্টার কথায়। এটা আমি করতে দিব না। কাব্যকে মারতে হবে, না হলে সে তোমাকে মেরে ফেলবে। ওর ভেতরে স্পেকটাসকে মারতে হবে। অন্যদিকে শ্রেয়া ও নেহাল মুখোমুখি। শ্রেয়া একটা সিক্রেট করিডোর দিয়ে জোন 17 ভিতরে প্রবেশ করতে সামনে এসে দাঁড়ায় নেহাল। খুব সাহস দেখাচ্ছ। কাব্যের জন্য নিজের জীবন উৎসর্গ করবে? শ্রেয়া পিস্তল তুলে ধরে। ওকে আমি ভালোবাসি। আমি জানি ও একটা খুনি। জানি ওর ভেতরে স্প্যাক্ট্রি আছে যা ডেল্টা কাব্যকে ব্যবহার করছে। তবু আমি জানি সে কাব্যই আছে। আমি কাব্যকে চাই। নেহাল হেসে ওঠে, হেসে বলে, তাহলে এসো ডিএন অ্যারিনাতে। ডেল্টা তোমাদের দুজনকে একে অপরের বিরুদ্ধে লড়াতে চাই। ও তোকে বলেছে কাব্য তোকে শুধু ব্যবহার করছে। তুই কি এখনো অন্ধ হয়ে প্রেমে ডুবে আছিস? আমি চোখ খোলা রেখে ভালোবেসেছি। ওর ভালোটা আমি টেনে বের করব। ওর খারাপটা গুলি করে মেরে ফেলবো। ডেল্টা জানে তিলটা গল্প এখন এক বিন্দুতে আসছে। 3 দিক। কাব্য বনাম তার নিজের ভেতরের স্প্রিট, শ্রেয়া বনাম নেহাল ও ডেল্টার মায়াজাল, তিতলি রাভেল পুরনো প্রেম ও রক্তের সম্পর্ক নিয়ে বিভ্রান্ত। এমন সময় এক নতুন ভিডিও ক্লিপ চালু করে ডেল্টা। এক পুরনো ঘরে 6 বছরের কাব্য দাঁড়িয়ে, সামনে একজন লোক হাসছে। তুই আমার প্রজেক্ট, তুই আমার যুক্ত, তুই ইন্সপেক্টর, আর আমি তোর বাবার খুনি। ডেল্টার মুখে ভেসে ওঠে ছোট্ট কাব্যের চোখ। তারপর কাব্যের চোখে রক্ত ছলছল করছে। রাভেন তার সামনে দাঁড়িয়ে, তিতলি মাঝখানে। তুই যদি কাব্য হোস তাহলে পিছনে যা। দেখ, আমি ডেল্টার হয়ে কাজ করছি শুধুমাত্র তিতলিকে মুক্ত করার জন্য। তিতলিকে এতদিন পেয়েছি। রিয়ানা আমার সহকারী। তিতলিকে আমি মারতে দিতে চাই না। আর যদি তুই ডেল্টার পরিচালনায় একটি সোর্স, তবে আমাকে মারতে আয়, দেখি কে বাঁচে। কাব্য থমকে যায়। তিতলি আর রাভেলের দিকে তাকায় কাব্য।
ইন্সপেক্টরে শীতল কণ্ঠ। ডিএনএর মরণযন্ত্র, তোর কাছে কোনো সম্পর্ক নেই, তুই কেবল টার্গেট, মিশন মৃত্যু। ও চিৎকার করে ওঠে, তার চোখের সামনে লাল স্ক্যানার স্ক্রিয় হয়ে যায়। লাফ দিয়ে রাবেলের দিকে ছুটে আসে। রাবেল গুলি চালায়, একটি গুলি কাব্যের কাঁধে আর একটা কাজ ভেঙে গেল। তিতলি চিৎকার করে, ভাইয়া তোমরা থামো, আমরা কেউ তোমার শত্রু না। কাব্য থমকে দাঁড়ায়, তার সামনে রাবেল, পেছনে তিতলি। তুই যদি আজ আমাকে চিনে নিতে পারিস, তুই সেক্টর না, তুই আমার ভাই। এক মুহূর্ত নিস্তব্ধ। কাব্য কাঁপতে থাকা হাতে পিস্তল ফেলে দেয়। মাথাটা আবার ঝিমঝিম করছে, নিজেকে শক্ত করে কাব্য। তিতলি, আমি তোকে চিনেছি। রাবেল হাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই ডেল্টার চোখ সরু হয়। সে স্ক্রিনে তাকিয়ে বলে, ভয়াবহ দুর্বলতা, অতীত ও আবেগ দিয়ে ডিএনএর জন্য হুমকি। সে টাচ প্যাডে একটা কোড টাইপ করে, IDSP016, কোড নেম ট্রেপার। একটা কাচের টিউব থেকে বেরিয়ে আসে কাব্যের এক নিখুঁত ক্লোন, হুবহু কাব্যের মতো দেখতে, কিন্তু মুখটা অদ্ভুত ঠান্ডা, কোনো আবেগ নেই। ডেল্টা বলে, তুই এখন আমার আসল অস্ত্র। তুই স্ত্রিয়াকে খুঁজে বের করবি, তাকে এনে দিবি ডিএনএতে, আর ওকে দেখাবি ভালোবাসা ছিল এক মিথ্যে ছবি। স্ত্রিয়া যেন আসল কাব্যকে ভুল বোঝে। শ্রেয়া ধীরে ধীরে হাঁটছে, তার হাতের গ্লোভসে ছোট্ট একটি EMP ডিভাইস, চারপাশে অন্ধকার। হঠাৎ করে সামনে আলো জ্বলে ওঠে, একটা ছায়া বেরিয়ে আসে কুয়াশার ভেতর থেকে। শ্রেয়া থেমে যায়, ছায়া থেকে কণ্ঠ শুনতে পায়, আলো জ্বলে ওঠে, আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে শ্বাস বন্ধ হয়ে আসে। ঠিক কাব্যের মতো দেখতে, কিন্তু চোখে ঠান্ডা মৃত্যু। শ্রেয়া ধীরে বলে, তুই কে? আমি ইন্সপেক্টর, আমি ডিএনএর নির্মাণ, আমি কাব্য না। তোর প্রেম ছিল একটি মিথ্যা, আজ সেই মিথ্যার বিচার হবে, আয় আমার সাথে। কাব্য তিতলির পাশে নিয়ে রাবেলকে বলে, আমার সব স্মৃতি একত্র হচ্ছে, কিন্তু ডেল্টা আমার মস্তিষ্কে কি প্রোগ্রাম করেছে আমি জানি না। আমি শ্রেয়াকে কষ্ট দিয়েছি, এখন আমি চাই সব কিছু শেষ হোক। তুমি ওর কাছে ফিরে যাও। তবে তিতলি, চলো ল্যাব রুমে, কাব্যের মাথা থেকে জিভ বের করো। হ্যাঁ চলো। তিতলিকে নিয়ে আসে কাব্যকে। রাভেল দরজার কাছে দাঁড়িয়ে, ডেল্টার লোকেরা সেদিকে আসতে থাকে। রাভেল একাই ওদের সাথে ফাইট করে, রক্তে ভেজা ফ্লোর। বেশ কিছু সময় পর কাব্যের মাথা থেকে চিপটা বের করে তিতলি। রাভেল আসে কাব্যের কাছে। কাব্য, শ্রেয়াকে খুঁজে বের করো। মনে রেখো, ডেল্টা তোমাকে শুধু অস্ত্র বানায়নি, সে তোমাদের বাবাকে খুন করেছে। তুমি ডিএনএর ভবিষ্যৎ, ওকে যদি মারতে চাও তোমাকে ডিএন ধ্বংস করতেই হবে। তিতলির সামনে এগিয়ে এসে বলে, আর তার জন্য তোকে শুরু করতে হবে নিজের অতীত খুঁজে পাওয়া দিয়ে। রাভেল একটা পেন ড্রাইভ এগিয়ে দেয় কাব্যর দিকে। এখানে তোমার জন্মের পর একটা ফাইল আছে। তোমার বাবা, হয়তো তুমি যাকে ভুলে গেছো, সে কে ছিল জানতে পারবে। কাব্য পেন ড্রাইভটা নিয়ে সোজা মনিটরের সামনে আসে। পেন ড্রাইভ চালু করে, একটা ভিডিও চলতে থাকে। একজন যুবক, পেছনে ডিএনএর প্রতীক। সে গম্ভীর গলায় তার ড্রাইভারকে বলছে, দেখো আকাশ কামাল, তুমি ভুল করছো। আমার কোম্পানির সম্পর্কে বাইরে কেউ জানে না। তুমি এখান থেকে বের হওয়ার কথা বাদ দাও। ছোট স্যার, আমি সারা জীবন আপনাদের বাড়ির নুন খেয়েছি, ম্যানেজারের চাকরি করেছি। আপনার বাবা মারা যাবার পর আপনি হয়েছেন মন্ত্রী, ডিএন কোম্পানির ম্যানেজার দিয়েছেন আমাকে। আপনার বাবা যে কাজগুলো করতো আপনি সেগুলোকে সরিয়ে মানুষদের নিয়ে ব্যবসা শুরু করেছেন। মানুষের লিভার, কিডনি, ব্রেন, চোখ, ভোকাল কর্ড সব কিছু বিক্রি করেছেন, আর মানুষের ব্রেনে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছেন। আমি এই পাপ কাজের সাক্ষী হতে পারবো না। আমি কাউকে কিচ্ছু বলবো না, চলে যাব দূরে। না মানে আকাশ, না না, সেটা হবে না। এখান থেকে বের হওয়ার একটা উপায় আছে, সেটা হলো মৃত্যু। আমি তা হতে দেব না। কামাল কথাটা বলে যখনই বের হতে যাবে তখনই আকাশ এসে কামালের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর কামালের পুরো বডি থেকে প্রয়োজনীয় সব অঙ্গ কেটে বের করে। ভিডিওটায় আর কিছু নেই। তারপর ধীরে ধীরে একটা ভারী মেটাল দরজা খুলছে। কাব্যের চোখে শীতল আতঙ্ক। তিতলি পাশে, রাভেল দূরে দাঁড়িয়ে। পেন ড্রাইভের আকাশের ভিডিওটা শেষ হবার পর রাভেল শুধু বলেছিল, ডেল্টা ছাড়া আর কেউ কখনো খুলেনি। এই রুমে একটি কোড আছে। মেটাল দরজার ভেতর ঘোর অন্ধকার। তিতলি ফিসফিস করে কাব্যকে বলে, তুই পারবি তো ভাইয়া বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে? আমাকে আটকে রেখে নির্যাতন করছে, পারতে হবে তোকে। আমি এখন কাব্য, তোর ভাই। আমি ডিএনএর ইন্সপেক্টর না, আমি শুধু এই নরকের শেষ দেখে যেতে চাই। এদিকে শ্রেয়ার সামনে দাঁড়িয়ে, হাতে ছোট EMP বোমা। তার সামনে সেই হুবহু কাব্যের মতো দেখতে ক্লোন, যার ডিএন কোড
রেপার। রেপার ঠান্ডা গলায় বলে, তুই কাব্যকে ভালোবেসেছিলি, এখন তার প্রতিচ্ছবিকে ধ্বংস করতে দেখবি, কারণ আমি জন্মেছি শুধু ধ্বংসের জন্য। কাব্য না, কিন্তু আমার ভালোবাসা তোর মতো কারোর উপরে তৈরি হয়নি। ভালোবাসা শুধু শরীরের নয়, আত্মার সাথে জন্মায়। রেপার পিস্তল তোলে, শ্রেয়া ইএমপি ছুঁড়ে মারে, ফ্ল্যাশ বিস্ফোরণ হয়, রেপার মাটিতে পড়ে যায়, কিন্তু সে বলে ওঠে, আমি মরবো না। ডেল্টার কোডে আমার রিজার্ভেশন আছে, আমি আবার ফিরবো। শুধু এইবার তোর চোখের জল দেখবো না, রক্ত দেখবো। ওদিকে গোপন কক্ষের ভেতর ছোট ছোট সার্ভার ফাইল আর একটি চেয়ারের সামনে বড় স্ক্রিন। ভয়েস রাবেল বলে, তোমার ভেতরে ডেল্টা জেনেটিক ভয়েস কোড আছে, কারণ সে তার সব কিছু দিয়ে তোমাকে তৈরি করতে চেয়েছিল। শুধু আই এম ডেল্টা বলো, দেখবে কাজ হবে। ডেল্টার ভয়েস হুবাহু নকল হবে। কাব্য রাবেলের কথা মতো আই এম ডেল্টা কথা বলে। তখনই স্ক্রিনে সক্রিয় হয় আর তখনই ভেসে ওঠে ডিএন প্রাইমারি ফাউন্ডার আকাশ খান, ডিএন সেকেন্ডারি ফর দের প্রজেক্ট ডেল্টা, কোড নেম DLT-001। সবাই অবাক হয়, তাদের সবার হাতেই লোম যেন দাঁড়িয়ে যায়। রাবেল বলে, এসবের মানে কি? ডেল্টা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল, মানব নয়। এতদিন আমি কি তবে কৃত্রিম মানবের সাথে ছিলাম? কিন্তু স্ক্রিন আরও কিছু দেখায়। Year 2000 on project DLT was given a body, a human vessel, processually married with biological delta AL plus human mind. মানে ডেল্টা ছিল এক ধরনের মানুষ রোবট সংমিশ্রণ। ডিএন তাকে আবেগ দেখাতে চেয়েছিল, কিন্তু সে ভালোবাসাকে দুর্বলতা হিসেবে ধরে নিয়েছিল, আর তাই আমাদের মতো আবেগশীলদের মেরে ফেলতে চাই ডেল্টা। কাব্য, তুমি ডিএন ধ্বংস করবে নাকি কন্ট্রোল করবে? এখন সিদ্ধান্ত তোমার। ডেল্টার শরীরের অর্ধেক রোবোটিক, চোখ ধাতব লাল। সে নিঃশব্দে দাঁড়িয়ে স্কোয়াড ক্লোন রেপারকে রিপোর্ট করছে। পাশে দাঁড়িয়ে নেহাল ডিএনএ ফিল্ড অপারেটিভ করছে। ডেল্টা বলে, মানে আকাশ, তিতলি, কাব্য, রাবেন, সিয়া সবাই একসাথে হয়েছে। এবার সময় হয়েছে চালু করার। একটি ভয়ঙ্কর বোতাম প্রেস করে সে। অন্ধকার করিডোরে শ্রেয়া হেঁটে আসে, সামনে কাব্য এগিয়েও আসে। কাব্য শ্রেয়াকে দেখে নিঃশ্বাস আটকে রাখে। শ্রেয়া থেমে দাঁড়ায়, বলে, কে তুই? তুই এখন কোনটা, কাব্য না ডিএনএর স্পিরিট? কাব্য এগিয়ে এসে বলে, শ্রেয়া, আমি শুধু তোমার ভালোবাসার একজন, যার ভেতরে ডিএন একটা দানব ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু তুমি সে দানবটাকে ভেঙে ফেলেছো ভালোবেসে। মানে তুমি আমাকে সব কিছুর পরও ভালোবেসে গিয়েছো। আমি বেঁচে থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। শ্রেয়া চোখে জল। সে বলে, তাহলে চলো ডিএন ধ্বংস করে এই দুনিয়া থেকে অন্ধকার মুছে ফেলি, আর তারপর আমরা শুধু কাব্য শ্রেয়া হয়ে বাঁচি। ভবনের নিচে বিস্ফোরণ। বেসমেন্টে দাঁড়িয়ে কাব্য, পাশে রাবেন। তার চোখের স্ক্রিনের এক কোণে। রাবেল হঠাৎ বলে ওঠে, ডেল্টা প্রোগ্রাম নিউরাল লুক দেওয়া ছিল। ডিএনএর কেন্দ্র বন্ধ করতে গেলে তোর ব্রেইনে সে অংশ সক্রিয় হবে, সেটা স্পেকট্রাসকে আবার ফিরিয়ে আনবে। কাব্য থেমে যায়, নিঃশ্বাস ফেলে তারপর বলে, মানে ডিএন বন্ধ করতে গেলে আমার মধ্যেকার আবার ফিরে আসবে? তুমি যদি একবার সেই লক ভাঙো, তোমার পুরনো সব স্মৃতি, খুন, ভয়, রক্ত সব ফিরবে। কিন্তু তুমি যদি ফিরে না আসো, আমি শ্রেয়ার জন্য তাকে আবার ফিরে আনাবো। তিতলি ক্যামেরার লেন্স ব্যাগ খুলে শ্রেয়ার হাতে দেয়। এই লেন্সটা আমি ডিএনএ থেকে নিয়েছিলাম। ভেবেছিলাম এখানে এসে প্রমাণ আনবো, কিন্তু এখন দেখছি প্রমাণ নয়, যুদ্ধই আসল। শ্রেয়া হাতে চোখে আগুন। আমার হাতে যদি অস্ত্র থাকে, আমি রিপ্টারের মতো কোনো কাব্য ছায়াকে আর বাঁচতে দেব না। হঠাৎ থামনে রেপার, এইবার আরও ভয়ঙ্কর। পুরো মুখে আগুনের মতো সেল ফিউশন, চোখে লাল, শরীরে মেশিন মানব শঙ্কর। রেপার বলে, আমি এখন ইভোলিউশন ডিএনএর আসল উত্তরাধিকার। তিতলি কাঁপে। পাশ থেকে শ্রেয়া বলে, তাহলে শোনো, ডিএনএর অধিকার যে ভালোবাসার বদলে ভয়কে বেছে নেয়, সে আর বাঁচে না। তারা যুদ্ধ শুরু করে। রিপার শ্রেয়াকে ছুঁড়ে মারে। এই ফাঁকে তিতলি এক রেজল লাইট রিপারের হাতের কাছে ধরে। রিপারের হাত কেটে পড়ে যায়। রিপার ঘুরে তিতলির গলা টিপে ধরে। শ্রেয়া পাশের রুম থেকে একটা ইলেকট্রিক কাটার এনে রিপারের পা সোজা চালিয়ে দেয়। রিপারের পা কেটে পড়ে। রিপার তিতলিকে ছেড়ে দেয়, শ্রেয়াকে ধরে। তিতলির গাল থেকে রক্ত বের হচ্ছে। শ্রেয়া আর দেরি করে না, মাথায় সোজা কাটা তার ধরে জোরে টান মারে। রিপার দুভাগ হয়ে যায়।
ডেল্টা এখন তার নিজের শরীরকে ইলেকট্রিকে জুড়ে দিচ্ছে, একটা নীলাভ তরল শরীরে ঢালছে। আমি এখন একটা আয়না, মানুষ না। আমি এভলিউশন ডিএনকে আমার মতো করে ডিকশন করব, এভলিউশন ওয়ার্ল্ড। কিন্তু কাব্য পৌঁছে যাচ্ছে ক্রোয়ে। তাকে যেতে দাও। ডিএন বন্ধ করতে চাইলে কাব্যর ভিতরে সেকেন্ড ইন্সপেক্টর ফিরে আসবে, তখন সে নিজে আমার হয়ে লড়বে। ফ্ল্যাটের মধ্যে ঢোকে, হঠাৎ বেজে ওঠে একটা ভয়ঙ্কর আলার্ম। কাব্য দাঁড়িয়ে পড়ে, চোখ ছলকে ওঠে। হঠাৎ কানে বাজে পুরনো ভয়ঙ্কর আওয়াজ, স্প্রেক্ট ওয়েলকাম ব্যাক। চোখ কালো হয়ে আসে কাব্যের, রক্তমাখা দৃশ্য। কানের কাছে বাবার চিৎকার, বাবার মৃত্যু ভাসতে থাকে। রাভেল ধরে ফেলে কাব্যকে। কাব্য না, ফিরে আসো। তুমি কাব্য, তুমি শ্রেয়াকে ভালোবাসো, তুমি মানুষ, কোনো রোবট নাও। হ্যাঁ আমি মানুষ, আমি খুনি না। তুই যদি স্প্রেক্টার সস তোর মনে থাকতো না, কিন্তু তুই যদি এখন কাঁদিস, ভয় পাইস, তাহলে তুই কাব্য, তুই ওদের বাঁচাতে পারবি? কাব্য এক হাত দিয়ে সিস্টেমে ফরওয়ার্ড হ্যাক করে, তার শরীর কাঁপছে, স্মৃতি ঘুরছে, চোখে জল। সে বলে, আমি ইন্সপেক্টর না, আমি কাব্য। আমি শেষ করছি ডিএনএর দানবকে। হালকা আলোয় কাব্যর চোখ ভিজে ওঠে। পেছনে এসে দাঁড়ায় শ্রেয়ারা। কাব্যর হাত ধরে শ্রেয়া বলে, তুমি স্পেক্ট্রি না, তুমি আমার কাব্য। এমন সময় চারিদিকে অন্ধকার। দেয়ালের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে আগুন মুখ আরেকটা ট্র্যাপার। তার শরীর পুরোপুরো মেশিনে রূপান্তরিত। রিপারের কোড অ্যাক্টিভ। রক্তের বদলে তার শরীরে বয়ে যাচ্ছে সিনথেটিক পায়ার লিকুইড। তিতলি আর শ্রেয়া ধাক্কা খেয়ে পড়ে গেছে। রেপার গর্জে ওঠে, তোমরা থামাতে পারো না ডিএনকে। আমি এখন প্রোগ্রাম না, আমি বিধ্বংসী প্রতিক্রিয়া। শ্রেয়া দাঁড়িয়ে পড়ে, তার গলা কেটে গেছে, কিন্তু মুখে ভয় নেই। তুমি কাব্য না, তুই ডিএনএর অন্ধ কপি। কাব্য মানুষ, আর আমি তোকে ভয় পাই না। রেপার পিস্তল তুলে নেয়। ঠিক তখন দেয়াল ভেঙে বেরিয়ে আসে কাব্য। সে হেঁটে আসতে, রক্ত ভেজা শার্টে, চোখে আগুন। তোর শিকার আজ শেষ রিপার, তোর ডিএন শেষ করে দিয়েছি। এবার ইন্সপেক্টর তোদের মুছে ফেলবে। কাব্য গুলি করে রেপারকে। গুলিটা বুকে গিয়ে লাগে, কিন্তু তার কিছুই হয় না। রাভেল একটা বোমা ছুঁড়ে মারে রিপারের দিকে। বিস্ফোরিত হলেও রিপার এগিয়ে আসে। দুই ভয়ঙ্কর অস্তিত্ব মুখোমুখি। ভাবিস তোর আবেগ, তোর শক্তি, আবেগ তো দুর্বলতা। কাব্য ঠান্ডা গলায় বলে, আবেগই মানুষকে মানুষ করে। তুই ক্লোন, তুই মেশিন, তুই শুধু কপি, আমি আসল। রেপার অস্ত্র চালায়। কাব্য তার ব্লেড দিয়ে প্রদাহিত করে। তারা পড়ে যায় ডিএনএর মেমোরি জোনে, যেখানে প্রজেকশন দেখা যায় তাদের নিজের স্মৃতির। রেপার হঠাৎ থমকে যায়। একটি প্রজেকশন দেখা যায় রেপার এক শিশুর মতো কাঁদছে। কাব্য বলে, তুই আমার হয়ে কাজ করলে তোকে শেষ করব না। রেপার থামে, সে কাঁপে, কিন্তু তারপর চিৎকার করে বলে, না, আমি শেষ করবো তোকে। কাব্য সামনে এসে একটা ইঞ্জেকশন ছুঁড়ে মারে। রেপার ধীরে ধীরে গলে যায়। রেপার চিরতরে নিঃশেষ। ডেল্টা মনিটরে রেপারের মৃত্যু দেখে থেমে যায়। তার গলা প্রথমবার কাঁপে। সে চেয়ারে বসে বলে, তাহলে ইন্সপেক্টর ফিরে এসে মালবতায় হারলো? তুই ভুলে গেছিস ডেল্টা, ভালোবাসা কখনো পরাজিত হয় না। ডিএন একটা অভিশাপ ছিল, কিন্তু মানুষ সেটা শেষ করেছে। ডেল্টা হাসে। তাহলে এবার শেষমেশ আমি নিজে নামবো যুদ্ধক্ষেত্রে। সে নিজের মস্তিষ্কের ওপর থাকা সোনার হেলমেট খুলে বলে, কোড নেম DLT-00, এক ফাইনাল প্রোটোকল অ্যাক্টিভেটেড। ডেল্টার মেসেজ ডিএন হল রুম জুড়ে বাজে। কংগ্রাচুলেশনস রেপার ডেড। নাও ফেস মি। হাই আম ডিএন, আই অ্যাম ডেল্টা। দেওয়াল জুড়ে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ডেল্টার মুখ। তার চোখে ধাতব, কণ্ঠে কোনো আবেগ নেই। আমি আগামী 48 ঘন্টার মধ্যে ডিএম পুনরায় উজ্জীবিত করব। তারা বাধা দিবে, তাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলবো। তবে একটা কথা বলি, পুরো কোম্পানি ধ্বংস করতে এখনো একটা কোড বাকি আছে। সেই কোডটা তোমাদের ভিতরে একজনের কাছে আছে। ডেল্টা একটি নান্দনিক নিঃশব্দ ঘরে বসে, চোখে ভিআর নিউরাল হেলমেট, চারপাশ ঘিরে কালো কাজ, যেখান থেকে প্রজেক্ট হলগ্রাম ঝরে পড়ছে। ওরা চারজন ডিএনএর কোডে প্যানেলে দাঁড়িয়ে। শ্রা বলে, আমরা যদি দেরি করি ডেল্টা তার কাজ করবে। এই যুদ্ধে শুধু শক্তি লাগবে না, চাই বুদ্ধি, চাই ভালোবাসা। ডেল্টা এখন ডিএন হয়েছে, আর ডিএন আবেগহীন। ওকে হারাতে হলে আমাদের আবেগই শেষ অস্ত্র। ও তিতলির দিকে তাকায়, তারপর শ্রেয়ার দিকে ফিরে বলে, আজ থেকে ইন্সপেক্টর আর ফিরে আসবে না, আজ শুধু কাব্য ফিরবে। আর সে নিজেকে ছাড়িয়ে যাবে ডিএনএর জন্য না, ভালোবাসার জন্য। ক্যামেরা জুম আউট। তারা অন্ধকারে পথে ঢুকে পড়ে। ডিএনএ কোড এর গোপন সেক্টর। এক
কিলোমিটার নিচে, কেবলমাত্র মূল অ্যাক্সেস কার্ড ও কোডে থাকা সদস্যদের জন্য। চারিদিকে কাঠের দেওয়াল, তীব্র নীল আলো আর কৃত্রিম বায়ু প্রবাহের নিস্তব্ধতা, যেন এখানেই মানবতার ভবিষ্যৎ নির্ধারণ হবে। কাপড় গায়ে রক্ত, কাচের চেহারায় ভাঙা, চোখের ক্লান্তি, শরীরে ডিএন বাহিনীর গুলির দাগ, কিন্তু সে এখনও অচল। তার হাতে একটি এনক্রিপ্টেড হ্যাকিং চিপ, যেটি ডিএন কোর এর শেষ স্তর খুলবে। কাব্য নিজেকে বলে, এই পথ আমি বেছে নেইনি, কিন্তু এখন আমি ছাড়া আর কেউ নেই। সে পিছনে তাকায়। শ্রেয়া, রাভেল আর তিতলি দাঁড়িয়ে। শ্রেয়ার চোখে ভয় আর বিশ্বাস মিশ্রিত। তিতলির ঠোঁট কামড়ে ধরে আছে, যেন কিছু বলবে কিন্তু পারছে না। ডেল্টা এখন আর শরীর নয়, এক সত্তা। সে রিভাইল হচ্ছে ডিএন কোর এর মাধ্যমে, একেবারে প্রাথমিক কোড লেভেল থেকে। তার সামনে রয়েছে একটি কাচের ঘরে রাখা বিলঙ্গেল সেল, একটি ন্যানো জেনেটিক মানবদেহ, যাতে সে নিজের আপলোড করেছে। ডেল্টা নিজেকে বলে, মানুষ জাতি সবসময় দুর্বল, তারা প্রেমে পড়ে, কাঁদে, প্রতিশোধ নেয়। ডিএম সে দুর্বলতাকে নষ্ট করতে জন্মেছিল। ইন্সপেক্টর ছিল আমার পা, কিন্তু আজ সেই ইন্সপেক্টর হবে আমার সবচেয়ে বড় যুদ্ধ। ডেল্টা তার শরীরের মধ্যে নতুন এক সত্তা গঠন করেছে। তার চোখের মনি একদম রক্তবর্ণ, গলার স্বর অর্ধেক যান্ত্রিক অর্ধেক মানবিক। কাব্য, এবার আমি এসেছি অ্যালটা ডেল্টা গ্রুপে। ডিএম শেষ হলে তা হবে আমার ইচ্ছেতে, তোমার হাতে না। ডেল্টা ড্রোন সেনাবাহিনী দিয়ে চারদিক থেকে আক্রমণ চালায়। রাভেল আর এআই ব্লগার দিয়ে ড্রোন আটকে রাখে। স্প্যানিপার কন্ট্রোলার চালায়। তার লক্ষ্য শুধু কাব্যকে বাঁচানো। কাব্য ডেল্টার মুখোমুখি দাঁড়ায়। তার হাতে শুধু একটি ছুরি। ডিএন কোর এর কোড লোড করার জন্য প্রয়োজনীয় কমান্ডো ডিভাইসও আছে। তোর বাবাকে মেরেছিলাম, তোকে তুলে নে। নতুন করে না বাঁচালে আজকে হয়তো আমার ডিএন কোম্পানি নষ্ট হতো না। তোকে মরতে হবে কাব্য। তুই আমার বাবাকে মেরেছিস, আমার বোনকে আটকে রেখে আমাকে ব্যবহার করেছিস। রোজ রাতে আমি তোর হয়ে কাজ করেছি। তুই আমাকে দিয়ে শহর থেকে একে একে সব বিরোধী দলের নেতাদের সরিয়েছিস। তোকে তো মরতেই হবে। ডেল্টা হঠাৎ তিতলিকে টার্গেট করে। তোর দেহ শেষ করতে লুকিয়ে আছে তিতলি। যদি আমি মারা যাই, তুই আমাকে বাঁচিয়ে তুলবি। এটা আমাদের ব্যাকআপ প্ল্যান। তিতলির সামনে এসে দাঁড়ায়, কাব্যকে দেখে বলে, ভাইয়া, তোকে আর ডিএনের সঙ্গে লড়াই করতে হবে না, আমি নিজেই শেষ করছি ওর ব্যাকআপ। তিতলি নিজের বুকে একটি ইনজেকশন ঢুকিয়ে দেয়। সেলফ ডিফেন্স। ডেল্টা চিৎকার করে ওঠে, না না, এটা নিয়মের বাইরে, এটা অপশন ছিল না। তিতলি, এটা করিস না, তুই মরল আমি শেষ, এটা ধ্বংস হয়ে যাবে। কাব্য ছুরি এসে তিতলিকে ধরে। তিতলি শেষবার বলে, এখন ডক্টর ভাইয়া, এখন আর কাউকে মারিস না। তিতলির চোখ বুজে আসে। ডেল্টা ধ্বংস হয় তিতলির আত্মবলিদানে। কোম্পানির মেন সার্ভার রুমে একটি বোম আছে। টাইমার চালু হয়। সময় 2 মিনিট। কোম্পানি থেকে বের হতে হবে ওদের। ডিএন কোর টাউন হয়ে যায়। কাব্য পড়ে যায়, তিতলিকে জড়িয়ে ধরে। সে এসে তাকে ধরে, বলে, চলো কাব্য। ডেল্টা ধ্বংস হয়েছে, কিন্তু কাব্যর ভিতর এখনো বেঁচে সেই রক্তাক্ত স্মৃতি, খুন, ভয়, লুকানো গ্লানি। সে ডিএনএ কোরের ধ্বংস শেষ সামনে দাঁড়িয়ে, হাতে তার সেই পুরনো গ্লাভস। কাব্য নিজেকে বলে, তুমি কি এখনো ডাক্তার, নাকি কেবলই একজন খুনি? শ্রেয়া পাশে এসে দাঁড়ায়। তুমি যা করেছো সবটার পেছনে একটা কারণ ছিল। মানুষ ভুল করে, কিন্তু তুমি রিডিমশন চেয়েছো। এটা তো শুরু। আমি আর অস্ত্র তুলবো না, এবার হাত তুলবো জীবন বাঁচাতে। তিতলি আর বাবার জন্য আমাকে সবার পাশে দাঁড়াতে হবে। সে কাব্যকে জড়িয়ে ধরে। সেই বিস্ফোরণে নেহাল, তিতলি, ডেল্টা সহ সবাই মারা যায়। কাব্য বেঁচে যায়। কাব্য, শ্রেয়া আর রিয়ানা আর রাভেল। খানিক পর এক শান্ত শহর, চা গাছ বিশিষ্ট ছোট্ট গ্রাম। সেখানে দেখা যায় একটি ছোট্ট ক্লিনিক। নাম ডক্টর কাব্য ক্লিনিক। ভেতরে কাব্য সাদা অ্যাপ্রন পরে ব্যস্ত রোগী দেখার। পাশে শ্রেয়া, এখন তার জীবন সঙ্গিনী। সে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছে। রাভেল দেখাশোনার কাজ করে। রিয়ানা রিসেপশনিস্ট। আর দেয়ালে ঝোলানো একটি ছোট্ট ছবি। ছবিটি তিতলির হাসি মুখের। কাব্য তার দিকে তাকিয়ে হাসে। তুই বলেছিলি ভালোবাসা যেন বেঁচে থাকে, দেখ আমি বাঁচিয়ে রেখেছি। দূরে এক পাহাড়ি শেল্টারে একটি স্ক্রিন জ্বলে ওঠে। একটি নারী কণ্ঠ। কাব্য মুছিয়ে আসে। সে আবার ছুরি নিয়ে রাতের আধারে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য শহরের এমপি শাহিন তুলে এনে খুন করা, আর সেটার ভিডিও বানিয়ে পাবলিক করা। কাব্য সিরিয়াল কিলার, আর শাহিন হলো ফোনিক্সের লোক। শুরু হয় নতুন এক রহস্য। সমাপ্ত।